যে আপনি তো অনেক উপরের লেভেলের লোক, এই ইসু মাহমুদির সাথে আপনি কেন টকশোতে যাচ্ছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে শুধুমাত্র একজনের সাথে আমাদের চিন্তার মিল নেই, এই কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা যে কত ভয়ানক ব্যাপার। আখলাক টিভিতে যে কেউ যে কোনো সময় তার কথা তা আখলাক টিভির মাধ্যমে তুলে ধরতে পারবেন জাতির কাছে। তিনি আমার মুমিন ভাই, তার জি সাথে আমার যত দ্বিমতই থাকুক না কেন, জি, ইস্তেহাদি অনেক ভুল ত্রুটি, তার কাছে আমি ভুল হতে পারি, আমার কাছে তিনি ভুল হতে পারেন, স্বাভাবিক। কিন্তু মুমিন ভাই হিসেবে আমরা সবাই কিন্তু মুমিন ভাই। জি জি ঠিক আছে, এখানে আমাদের কোনো ডিভাইডেড করা চলবে না, বিশেষ করে জালেমের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে। এক্ষেত্রে জি শুধুমাত্র ইসলামের সীমানা, আমি মনে করি মাজলুম অমুসলিমও যদি হয় তার পাশে আমাদের দাঁড়াতে হবে, জি এবং এটা ইসলামের নির্দেশনা। জি আমি আসলে এটা ভাবছিলাম যে 5ই আগস্টের পরে এরকম কারাগার গুলোকে হয়তো খুলে দেওয়া হবে, তারপরে আয়নাঘর গুলোকে খুলে দেওয়া হবে। জি এই ফ্যাসিস্ট আমলে যত মানুষ কারাবন্দী ছিলেন তারা দলে দলে বের হয়ে আসবে। মাশাআল্লাহ আপনাকে আমি বুঝাতে পারবো না, প্রত্যেক মাশাআল্লাহ। দিন স্বপ্ন দেখতাম আল্লাহ কবুল করুন। যে আমার ভাইরা কারাগার থেকে দলে দলে বের হয়ে আসছে, আমিন আমিন, আল্লাহ কবুল করুন। তাদের সাথে আমি কোলাকুলি করতেছি, আমিন। বাকি যারা তাদের আছে কাছে আমি তাদেরকে আল্লাহ স্বাধীনতার মুক্তি দিয়ে পতাকা দেন। তাদের হাতে আমি ধরিয়ে দিচ্ছি। জি জি, এরকম প্রতিদিন আমি ঘুমোতে পারতাম না। আমিন। মানে এই আন্দোলনটাকে কোনো না কোনো ভাবে আমাকে সফল করতেই হবে। জি জি আমার যদি ভবিষ্যৎ জানা থাকতো, আমি যদি বুঝতাম যে আমি কারামুক্তি আন্দোলনের নেতৃত্ব দেব, তাহলে আমার পিছনের 15 বছরকে আমি ভিন্নভাবে সাজাতাম, জি 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 এভাবে সাজাতাম না। জি জি এই সরকারের আমলেও জেলের ভিতরে নির্যাতন হচ্ছে, জি এই সরকারের আমলেও আপনি দেখেছেন সিটিডিসি জঙ্গি নাটক করেছে। জি তো এই সকল বিষয়গুলো বৈষম্য কেন? জি তো দেখলাম যে আমরা আসলে বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই, হাসিনা তো চলে গেছে, বৈষম্য রয়ে গেছে। জি। বিশেষ করে কারাবন্দীদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ছাত্র জনতা মারা গেছে, শ্রমিক মারা গেছে, দিনমজুর মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাজার হাজার ছাত্র, তাদের মধ্যে একজনও কেন মারা যায় নাই বলেন? যারা ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে কারাগারে গেছে, জঙ্গি মামলা খেয়েছে, তারা রাজবন্দী। যারা মুজিব বর্ষ নামক গণবর্ষ পালনের বিরুদ্ধে করেছে, তারা রাজবন্দী। যারা শেখ মুজিবের মূর্তি বানিয়ে দেশের সম্পদ অপচয় করার বিরুদ্ধে বলেছে, তারা রাজবন্দী। স্বাধীন দেশে 2-3 লক্ষ টাকা একটা মাজলুম পরিবার যদি খরচ করতে হয়, তাহলে বলে আমরা কোথায় আছি? না না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আওয়ামী লীগের লোক আমাকে জামিন করে, আর আমি নিজে আমার বউকে দিয়ে মামলা দেওয়ায় আমি ভিতরে থাকি। আমাকে ভাই কেন আপনি ভিতরে থাকেন? বলছে আমি বাইরে গেলে আমাকে ক্রস ফায়ার দেবে, এবং ভিতরে থাকলে সরকারি নিরাপত্তায় থাকবো, এখানে আমি মারা গেলে সরকার জিম্মাদার হবে। জেলখানা হলে সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে সিকিউরিটির জায়গা। আপনি দেখেন সেই সিকিউরিটির জায়গায় 6 জন তরতাজা যুবক মানুষকে হত্যা করে ফেলা হইলো, অথচ রাষ্ট্র এটা নিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। আপনি ভাবতে পারেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বন্ধুরা, আজ আমরা কথা বলবো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের 6 দফার বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করবেন আজকের আলোচক মোহতারাম মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। চলুন আমরা মোহতারামের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা ভালো আছি। চলুন আমরা হজরতের কাছেই আলোচনা শুনি। মোহতারাম, প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এই বিষয়টা আসলে কি, এই পরিচয়টা একটু সংক্ষিপ্ত আকার আপনি তুলে ধরবেন, কারণ আমাদের বাংলাদেশের অনেক মানুষই এটা জানে না বা এটার সম্পর্কে তাদের জানা নাই। এর কারণ হলো নতুন সংগঠন এবং নতুন কার্যক্রম, নতুন আয়োজন। সেই হিসেবে আপনি প্রথমেই এই কার্যক্রমটার বিষয়টা তুলে ধরবেন। জি মোহতারাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রথমে আখলাক টিভিকে আমি জাযাকাল্লাহ বলছি যে এরকম সুন্দর একটি পরিবেশ করে দেওয়ার জন্য, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে 6 দফা রয়েছে এটিকে বিশ্লেষণ করে জাতির সামনে উপস্থাপন করার জন্য তারা যে একটি পরিবেশ করে দিয়েছেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আখলাক টিভির সকল কলা কুশলী এবং বিশেষ করে আমাদের ইসু মাহমুদি ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। মুহতারাম, আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কি এবং কেন। আসলে কিভাবে উপস্থাপন করব, হয়তো আমি এগুলো বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে যাব, কিন্তু নিজেকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের উপর
ফ্যাসিস্ট হাসিনা নামক এক জগদ্দল পাথর চেপে বসেছিল। প্রায় 1.5 যুগ সে বাংলাদেশের মানুষকে জুলুম নির্যাতনের স্টিম লোরার চালিয়ে অকথ্য, যেগুলো বলে বোঝানো সম্ভব নয়, এমন সকল মানবতা বিরোধী অপরাধে সে লিপ্ত ছিল। 2013 সালের হেফাজত আন্দোলন এবং হেফাজত পূর্ববর্তী কিছু ঘটনা, যেমন পিলখানার বিদ্রোহ, পরবর্তী আন্দোলনগুলো এবং হেফাজত আন্দোলনের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রথম যে দফা, বা আমরা বলতে পারি প্রথম পর্ব, এই পর্যন্ত বাংলাদেশের আপামর জনতা এবং বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু খুনি হাসিনা কঠোরভাবে এবং ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে সকল আন্দোলনগুলো ধ্বংস করেছে, নস্যাৎ করেছে, এবং আন্দোলনকারীদেরও সমন্বয়হীনতার অভাব ছিল, এটাও আমরা অস্বীকার করতে পারি না। পরিশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যে দ্বিতীয় দফায় শুরু হলো, এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। তো আলেম ওলামাগণ নৈতিকভাবে খুনি হাসিনার বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে ইতিপূর্বে, সকল আন্দোলনেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইনভলভ ছিলেন। এজন্য খুনি হাসিনার অত্যাচারের যে দণ্ড, এটি সবচেয়ে বেশি কষাঘাত করেছে আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে। এজন্য আলেম ওলামারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই অনলাইনে অ্যাক্টিভ ছিলেন, এবং প্রকাশ্যে না হলেও বিভিন্নভাবে, যেমন আমি আমার মাদ্রাসার ছাত্রদের কথা বলি, আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমি পাঠিয়েছি যে তোমরা পাঞ্জাবি পরে যাবা না, জুব্বা পরে যাবা না, তোমরা শার্ট প্যান্ট পরে তারপরে এই আন্দোলনে যুক্ত হও, যাতে এই ইন্ডিয়ান মিডিয়াগুলো সারা বিশ্ববাসীর কাছে এটা কোনো মৌলবাদী আন্দোলন বা জঙ্গিবাদী আন্দোলন হিসেবে উপস্থাপন করতে না পারে। এবং অনলাইনে আমরা সবসময় এটার পক্ষে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম। এরপরে যখন আন্দোলন আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হতে থাকে, তখন তো আমরা সরাসরি মাঠেই ছিলাম। যেহেতু আমার প্রতিষ্ঠান ছিল যশোরে, মার্কাজুল হুনাফাল মুসলিমিন, এজন্য আমি যশোরে অনলাইনে তো বলা যায় সারা দেশে যুক্ত ছিলাম, অনলাইনে সারা দেশে যুক্ত ছিলাম, এবং বিশেষ করে যশোরে আমি অফলাইনেও যুক্ত ছিলাম। এই আন্দোলন চলাকালীন সময়েও, এর আগে তো খুনি হাসিনার আমলে আমি বহুবার কারাগারে গিয়েছি, বিশেষ করে আন্দোলন চলাকালীন সময়েও গোয়েন্দা বিভাগ আমাকে একবার গ্রেফতার করে, যদিও ওই সময় কিছু প্রভাবশালী লোকের হস্তক্ষেপে পরে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু আমাদের আন্দোলনের সক্রিয়তা এতই বেশি ছিল যে আসলে আন্দোলন যদি সফল না হতো, আজ হয়তো আমাকে খুঁজে পেতেন না আপনারা। জি জি। যেটা আমার জুলাই এবং আগস্ট মাসের প্রতি মুহূর্তের ফেসবুক অ্যাক্টিভিটি গুলো, ফেসবুক লাইভ গুলো, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসলে ওই আন্দোলনে আমরা কেন যুক্ত হয়েছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে কেন যুক্ত হয়েছিলাম এবং মানুষকে কেন যুক্ত হতে বলেছিলাম, এটা একটু আমি ক্লিয়ার করি। দুইটা কারণে আমি নিজে যুক্ত হয়েছিলাম এবং মানুষকে যুক্ত হতে বলেছিলাম। এক নম্বর কারণ ছিল যেটা জালিমের বিরুদ্ধে মাজলুমদের আন্দোলন। মাজলুম যেই হোক না কেন, তাকে সহযোগিতা করতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। সবসময় মাজলুমদের পক্ষে থাকতে বলা হয়েছে। কোরআনে এবং সুন্নায় অসংখ্য আয়াত এবং হাদিস আছে, আইমিনে মুস্তাহিনের বক্তব্য আছে, বিভিন্ন মুসলিম মনীষীদের এই সকল প্রবাদ রয়েছে এ সকল বিষয়ে। তো সেদিকে আমি যাচ্ছি না। তো প্রথমত কারণ তো আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে দাঁড়িয়েছিলাম, যেহেতু ছাত্রদের এই দাবিটি ছিল একেবারে নৈতিক দাবি যে কোটা থাকবে কেন, এবং এই কোটা যদি থাকে এটা সংস্কার হওয়া উচিত এবং মেধার মূল্যায়ন হওয়া উচিত। মানে মেধাকে একেবারে পিছনে রেখে কোঠাময় করে দিয়েছিল যে সরকারি চাকরিগুলো, এর বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, তা আমরা এর পক্ষে ছিলাম। এরপরে তাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, তো সেগুলোরও আমরা সর্বাত্মকভাবেই এর বিরুদ্ধে ছিলাম এবং প্রকাশ্যে ছিলাম, কোনো গোপনীয়তা বা মৌন সমর্থন দিয়ে না, সরাসরি। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় যে কারণটি ছিল, আমি মনে করেছিলাম যে ফ্যাসিস্ট হাসিনার আমলে অসংখ্য আলেম ওলামা নির্যাতিত এবং মাজলুম, কেউ আয়না ঘরে রয়েছে, কেউ কারাগারে আছে। আমি নিজেও দীর্ঘদিন কারাগারে ছিলাম খুনি হাসিনার আমলে। আমি শুধুমাত্র ফেসবুকে একটি লাইভ করেছিলাম, সে যে তার বাপের এই যে মানে মুজিব বর্ষ পালন করবে, তখন এই প্রজ্ঞাপন যখন জারি হলো, আমি সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে খুবই ভয়ানক একটি বিষয়। অনেক আলেমরা মোদি আসার বিরোধিতা করতেছিল, কিন্তু মুজিব বর্ষে তারা সমর্থন দিচ্ছিল। তো আমি আসলে মুজিব বর্ষটা আসলে কি, এটা তাদের সামনে তুলে ধরার জন্য আমি একটি লাইভ করি, এবং এটাকে আমি নাম দিয়েছিলাম গজব বর্ষ। এটা আসলে মুজিব বর্ষ না, যে জিনিসগুলো আসলে পালিত হচ্ছে, এটা যদি আসলে পালিত হয়, এটা গজবে পরিণত হবে। আপনি দেখেন পরবর্তীতে কিন্তু করোনা এসেছিল দেশে, এবং করোনার এই গজবের কারণে কিন্তু তারা সেভাবে এটাকে পালন করতে পারেনি। তো ওই ব্যাপারে আমি যখন একটি বক্তব্য দিই, তখন তারা আমাকে নিয়ে যায় প্রথমে আয়না ঘরে, গুম করে রাখে। তো যখন আমার সাথে কোনো কিছু সংশ্লিষ্টতা তারা পায়নি, তখন তারা আমাকে বলে যে আপনাকে যদি আসলে আমরা ছেড়ে দিই, তাহলে আপনি কি করবেন, সংবাদ সম্মেলন করবেন, যে কি জাতিকে জানাবেন যে আপনাকে আমরা গুম করেছিলাম, নাকি আপনি বলবেন যে ব্যক্তিগত কারণে বা অন্য কোনো অজুহাত আপনি দেখাবেন যে আপনি দূরে ছিলেন কোনো কারণে পরিবারের থেকে বিচ্ছিন্ন ছিলেন। তখন আমি বলেছি, দেখেন আমি সংবাদ সম্মেলন করতে যাব না, কারণ বাংলাদেশের সাংবাদিকরা যে আমার সংবাদটা প্রচার করবে এই বিশ্বাসটা নাই, সবই তো আপনাদের হাতে। এইটা আমি বিশ্বাস করি না। তবে আমাকে কেউ যেচে এসে জিজ্ঞেস করলে
আমি মিথ্যা বলবো না, আমি সত্যটাই বলবো। জি জি আমি বলবো আপনি আমাকে গুম করেছিলেন। জি যাই হোক, এই কারণে আমাকে মামলা দিয়ে দেয়। পরবর্তীতে আমি কারাগারে গিয়ে দেখেছি এরকম অসংখ্য ভাই যারা শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, জি ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, জি তাদেরকেও দীর্ঘদিন আয়নাঘরে গুম রাখা হয়েছিল। তারা ওখান থেকে এসে আমাকে আরো জানিয়েছে, জি আমি যেই আয়নাঘরটায় ছিলাম তুলনামূলক একটু সাজা টাজা শাস্তি কম ছিল। আজকে যেহেতু আয়নাঘরের বিষয় নিয়ে আমরা আসিনি, এই জন্য ওইটার বিস্তারিত বলছি না। জি কিন্তু অন্যান্য ভাইরা যেই বর্ণনা দিয়েছেন সেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জি তখন আমি আসলে দেখলাম যে কারাগারে থাকা অবস্থায় যে বন্দীদের যে আহাজারি, একেবারে মিথ্যা না। হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, হয়তো আল্লামা মামুনুল হকের পক্ষে একটা কথা সে ফেসবুকে লিখেছে, অথবা জসিমউদ্দিন রহমানীর পক্ষে একটি কথা লিখেছে, অথবা ধরেন ইন্ডিয়ার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছে। জি বাস এই কারণে তাকে গুমের শিকার হতে হয়েছে, জঙ্গি মামলা তাকে খেতে হয়েছে, এবং নাশকতার মামলা তাকে খেতে হয়েছে, এবং বিভিন্ন ভাবে তার পরিবারও হয়রানির শিকার হচ্ছিল। জি তো এই বিষয়গুলো আমি নিজে উপলব্ধি করেছি। আমি যখন কারাগারে ছিলাম তখন যে কেউ বাইরে আসতো আমি তাকে রিকোয়েস্ট করতাম। বিশেষ করে আমার জন্য না, আমার এক ছাত্র ছিল, আমার মতো গেটআপের কারণে তাকে গ্রেফতার করা হয় আমার সাথে। ওর জন্য আমি অনেক রিকোয়েস্ট করতাম যে দেখেন, একটু যদি আপনারা বাইরে গিয়ে একটু কিছু করতে পারেন, জি পরিবারকে সাথে নিয়ে, আহ যে আমাদের মামলাগুলো যেন সহজ হয়ে যায়। অনেকের কাছে রিকোয়েস্ট করেছি, আমি নিজের জন্য তেমন না করলে আমার ওই ছাত্রের জন্য অনেকবার করেছি আমি রিকোয়েস্ট। অনেকে নিজের জন্য করতো। তো এইভাবে চলতে চলতে আহ, একটা পর্যায়ে আমরা দেখতে পাই আসলে যে লোকটা কারাগার থেকে বের হয়ে আসে, মানে কারাগারের ভিতরে এই কথাটা আমরা শুনতে পাই যে কারাগার থেকে বের হয়ে যাওয়ার আগে তো অনেক অনেক কিছু বলে যে জি আপনাদের জন্য এই করব, সেই করব, জি জি এই করব। বিক্রমপুরী ভাই, আপনিও বলতেছেন যে এগুলো করবেন ওগুলো করবেন, আপনার আমাদের পক্ষে আপনি লড়বেন, জি কিন্তু আসলে বাইরে গেলে আপনি আমাদের কথা ভুলে যাবেন। তারা বলতো যে বাইরে মানে গেলে আপনি ভেতরে আমাদের কথা যারা ভুলে যাবেন, ভেতরে এগুলো যারা মনে তারা থাকবে না এরকম আপনার। বলে আর কি, যার বের হওয়ার সম্ভাবনা তাকেই বলে যে আপনিও গিয়ে কি ভুলে যাবেন কিনা, অথবা জি সবাই জি জি ভুলে যায় আপনিও ভুলে যাবেন এরকম। জি। জি জি তো তারা এরকম বলতো যে আপনিও আমাদেরকে এরকম আসলে ভুলে যাবেন। এগুলো আপনি যে আশাগুলো দিচ্ছেন, আপনি মন থেকে আশা দিচ্ছেন, এটা আপনি যেটা বলছেন আমরা বিশ্বাস করে আপনি মন থেকে বলছেন, কিন্তু বাইরে গেলে এটা আপনার মনে থাকবে না। কারণ ইতিপূর্বে অনেক আলেম ওলামা কারাগারে এসেছেন, আহ এবং তাদের এবার অনেক ভাইয়ের এরকম কথা দিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত বাইরে গিয়ে আমাদের জন্য তেমন কিছু করেনি। মহতারাম, বলে রাখি, আপনাকে আমি কিন্তু ছিলাম যশোর কেন্দ্রীয় মহতারাম কারাগারে। আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, জি কারণ আমি মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হজরতের একটা অনুষ্ঠান রেকর্ড করেছি প্রায় 1.5 ঘন্টা প্লাস মাইনাস। সেখান থেকে 1 ঘন্টা 1 মিনিট মাস্টার এডিটিং এর পরে মানুষ 1 ঘন্টা 1 মিনিট পেয়েছে, আপনারাও পেয়েছেন, আপনি দেখেছেন কিনা আমি ঠিক জানি না। তো আমি ওখানে কিন্তু হজরতকে একটা প্রশ্ন করে একটা প্রস্তাব দিয়েছিলাম যে মহতারাম, জেলবন্দি আলেম যারা, তাদের খবর নেবার জন্য, তাদের মুক্তির জন্য, তাদের পক্ষে আইনজীবী নিয়োগের জন্য এবং তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য, তার পরিবারকে দেখার জন্য, বহুত জেলবন্দি আছে তার পরিবারকে দেখার কেউ নাই, তো দেখার জন্য বা কিছু আর্থিক সহযোগিতা করার জন্য, বাজারঘাট করার জন্য, এই সমস্ত ব্যাপারে একটা সেল গঠন করা যায় কিনা, এটা আমি হজরতকে প্রশ্ন করেছিলাম। হজরত খুব অ্যাপ্রিসিয়েট করছেন, খুব সাপোর্ট করছেন, সমর্থন করছেন এটাকে। আমি এই প্রশ্নটা আপনাকে সবার শেষে গিয়ে করতাম, কিন্তু আপনার এই বর্ণনায় আমার কাছে মনে হয় হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে যে এত কষ্ট মানুষের, এত আমরা এটা বুঝি, কিন্তু আসলে মোজাকারা হইলে বিষয় মানে বিষয়গুলো ভিতরে আর একটু নাড়া দেয়। তো সেই ক্ষেত্রে এই শেষের প্রশ্নটা বা প্রস্তাবটা আপনাকে আগেই করতে চাই যে এই যে জেলবন্দি মানুষের কষ্ট, এই ব্যাপারে সারা বাংলাদেশ ব্যাপী একটা মানে সেল গঠন করা যায় কিনা, যেই সেলটার কাজই হবে যে কোনো আলেম ওলামারা জেলবন্দি হবে, অথবা মজলুম জেনারেল হইলেও মজলুম জেলবন্দি হবে, তখন তাকে সাপোর্ট দেওয়া হবে, এমন একটা সেল আপনারা বা আপনাদের ব্যবস্থাপনায় গঠন করা যায় কিনা জাতীয় পর্যায়ে। ইনশাল্লাহ, আশা করি আমার ওই আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন ওইটার উত্তরেই এগুলো এসে যাবে জি ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ সেদিকে বলুন। যাচ্ছি। জি মোহতারাম বলুন। তো আমি এমনও দেখেছি যে মাজলুম ভাইরা এভাবে দোয়া করতেছেন যে হে আল্লাহ, আমাদের সাথে যে দিনী ভাইরা কাজ করতো, আমাদের সাথে যে দিনী ভাইরা দাওয়াতি কাজ করতো, আজকে তারা আমাদেরকে ভুলে গেছে। আজকে তারা আমাদেরকে ভুলে গেছে। আপনি যদি আমাদেরকে বাইরে বের না করে নেন, তাহলে কমপক্ষে ওই বাইরে যারা আছে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, আমরা একসাথে জেল খাটতে চাই। আল্লাহ। এরকম সরাসরি আমি দেখেছি এভাবে হাত তুলে তারা দোয়া করতে, কেঁদে কেঁদে তারা এই ধরনের দোয়া করতো। জি 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 এবং ওই যে যে সকল ভাইয়েরা কথা দিয়েছে তাদের জন্য কিছু করবে, তাদের ব্যাপারেও তারা যে মন্তব্যগুলো করতো নিজেরা নিজেরা, জি আসলে এগুলো আর কি শোনার মতো না। আমি এগুলো বলতেও চাচ্ছি না, জি জি শোনার মতো না। আপনারা জি এটা বুঝে নেবেন যে জি জি একজন মানুষ যখন জি 15 বছর জি একাধারে ছোট্ট একটা সেলের ভিতরে, ছোট্ট একটা কুঠুরির ভিতরে কারাবন্দী থাকে, সে যখন শুনতে পায় তার বউটা চলে গেছে আরেকজনের সাথে, আহ মানে আসলে এগুলো মানে এমনও মানুষ আছে যাদের পরিবারের সাথে তাকে দেখা করতে দেওয়া হয় নাই। বলে যে আতর ভাই, আমার আম্মুকে আমার সাথে দেখা করতে দেওয়া হয় নাই, মৃত্যু যেদিন হয়ে যায় আম্মুর, সেদিন আমি আম্মুর সাথে দেখা করতে চেয়েছি, আমাকে পেরোলে মুক্তি করার মতো, মুক্ত করে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। এখন আমি আম্মুর চেহারাটা মনে করতে চাই, একটু আফসা আফসা মনে আসে।
বেশি খেয়াল করতে গেলে হারিয়ে যায় আমার কল্পনা থেকে। আল্লাহ। মানে আম্মুর চেহারাটা আমি ভুলে গেছি, জি আফসা আফসা মনে আসে, যখন বেশি খেয়াল করে আম্মুকে মনে করতে যাই ভুলে যাই। আসলে এগুলো অনেক অনেক কারগুজারি আমার মধ্যে মানে হৃদয়ের ভিতরে রয়েছে। এখন জি আমরা যেহেতু মূল ফোকাসে যাব, এজন্য অবশ্য এই কথা লম্বা করতে চাচ্ছি না এইসব কারগুজারি বলে। হয়তো আপনি যদি বলেন আমি ইনশাল্লাহ কারাবন্দীদের কারগুজারি নিয়ে আরেকদিন আসবো ইনশাল্লাহ। জি আমি মূল ইনশাল্লাহ, জি কথায় আসতে জি চাচ্ছি। ইনশাল্লাহ। আখলাক তো টিভি যাই হোক, মাঝখানে আপনার আহ, মাধ্যমে একটু দাওয়াত দিয়ে দিই। আমরা সবসময় বলে আসছি, বলে থাকি, আখলাক টিভি সব ঘরানার সকল মানুষদেরকে নিয়ে সামনে পথ চলতে চায় এবং ইনসাফের ভিত্তিতে পথ চলতে চায়। অর্থাৎ আখলাক টিভিতে যে কেউ যে কোনো সময় তার কথা তা আখলাক টিভির মাধ্যমে তুলে ধরতে পারবেন জাতির কাছে। জি মোহতারাম, বলুন। আপনার দাওয়াত থাকলো, জি পরবর্তীতে আপনি আসবেন, বিভিন্ন বিষয়ে বলবেন ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। আমিও এরকমই, আমি আসলে দল মত নির্বিশেষে প্রতিটি মুসলিম আমার ভাই, তিনি ইনশাল্লাহ। আমার সাথে মাসলাকের দ্বিমত থাকতে জি পারে। তার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেই মানে নীতিটা ফলো করি, তিনি হয়তো যুগের চাহিদার কারণে তিনি অন্য কোনো নীতিকে ভাবতে পারেন, কিন্তু দিন শেষে তো তিনি আমার মুমিন ভাই। জি অবশ্যই অবশ্যই। তিনি আমার মুমিন ভাই, তার জি সাথে আমার যত দ্বিমতই থাকুক না কেন, জি ইজতেহাদি অনেক ভুল ত্রুটি তার কাছে আমি ভুল হতে পারি, আমার কাছে তিনি ভুল হতে পারেন, স্বাভাবিক। কিন্তু মুমিন ভাই হিসেবে আমরা সবাই কিন্তু মুমিন ভাই। জি জি ঠিক আছে, এখানে আমাদের কোনো ডিভাইড করা চলবে না। বিশেষ করে জালেমের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে। এক্ষেত্রে জি শুধুমাত্র ইসলামের সীমানা, আমি মনে করি মাজলুম অমুসলিমও যদি হয় তার পাশে আমাদের দাঁড়াতে হবে, জি এবং এটা ইসলামের নির্দেশনা। জি জি আহ তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে এই যে মাজলুমদের যে আর্তনাদ, মানে জেলখানা থেকে আমি কমিটমেন্ট করে এসেছিলাম যে আপনাদের জন্য আমি আমার সাথে যতটুকু আছে আমি করবো। জি আর আমার জেলখানা যাওয়ার আগের অ্যাক্টিভিটিও যদি আপনি দেখেন, জি আহ আপনি মানে একটা জিনিস আছে না যে ভয় বলে যে একটা জিনিস, জি আলহামদুলিল্লাহ এটা আমার মধ্যে কখনো কাজ করে না। আলহামদুলিল্লাহ। মানে আজকে আপনি আমার পক্ষে কথা বলছেন, আমি যতটুকু জোরে কথা বলবো, আমার বিপক্ষেও যদি আপনি কথা বলেন, ধরেন কথা কথা আপনি আমার সাথে বিতর্কে আসছেন, জি তাহলে আমি এতটুকু ভাবেই কথা বলবো। আবার হাজার হাজার মানুষ আমার সামনে থাকলে আমি যতটুকু জোর মনের জোরে কথা বলবো, আমার বিরুদ্ধে যদি হাজার হাজার মানুষ থাকে ওইখানেও আলহামদুলিল্লাহ আমার মনোযোগ ততটুকুই পাই। এগুলো আলহামদুলিল্লাহ দ্বারা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রভাবিত হই না। আলহামদুলিল্লাহ কে আমার সুম্মা পাশে আলহামদুলিল্লাহ। আসলো কে আসলো না এগুলো কখনো দেখি না, কিন্তু আমি চাই দলমত নির্বিশেষে যে কথা আমি বলতেছি, জি যে আমাদের বৈষম্যিক কারামুক্তি আন্দোলন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নির্যাতিত মানুষের পাশে আছে ইনশাআল্লাহ, আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী। তো যাই হোক, এই কমিটমেন্ট আমি কারাগার থেকেই করে এসেছিলাম, কিন্তু কারাগার থেকে যখন বের হলাম তখন এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষ থেকে বিভিন্ন গোয়েন্দা বিভাগ আমাকে অনেক টর্চার করেছে মানসিক ভাবে বারবার। মানে যদি আমি ধরেন আমার মাদ্রাসা থেকে 10 কিলোমিটার দূরে গেছি, জি সাথে সাথে ফোন, এখন কোথায় আছেন, কি করছেন। মানে আমি যে তাদের জন্য আসলে ফিজিক্যালি গিয়ে কিছু করব, জি এটা সুযোগ আমার ছিল না। জি ধরেন একজনের মামলা দেখলে এক জেলা থেকে আরেক জেলায় যাইতে হয়, যাইতে হয়। আরেকজনের বাড়িতে যেতে হয়, জি মানে 24 ঘন্টা আমাকে তারা নজরদারি করতো। জি তো তার কারণ এই কারণ এইটাই যে আমি এই যে তাদেরকে যে ভয় পাইনি আমি কখনো, তারা দেখেছে জি আয়না ঘরে রেখেছে আমাকে, জি আমি মাহফিলও যেভাবে কথা বলেছি আয়না ঘরে গিয়েও ঠিক সেই কনফিডেন্সের সাথেই কথা বলেছি। জি তো এই কারণে তারা সবসময় মানে আমাকে এই করে রাখতে চাইতো, পরিবারের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করতে চাইতো, জি তারপর আমার মাদ্রাসার কমিটির মাধ্যমে আমাকে প্রেশার ক্রিয়েট করতে চাইতো, বিভিন্ন ভাবে এটা করে রাখতো আর কি। জি তখন আমি চিন্তা করলাম যে আসলে অনলাইনের মাধ্যমে তো আমার সাথে অনেক ভাই যুক্ত আছে, জি তখন ইনবক্সে অনেক প্রবাসী ভাইরা যুক্ত হইতো, জি অনেক দেশে যারা আছে তারা যুক্ত হইতো, জি তারা বলতো যে মাজলুমদের জন্য কিছু করতে চাই। জি তখন আমি যেটা করতাম, মাজলুমদের জন্য ফিল্ডে যারা কাজ করছে, আমি তাদের নাম নিচ্ছি না, জি আলহামদুলিল্লাহ এখন তাদের কাজ অনেক বেগবান হয়েছে, যারা আলহামদুলিল্লাহ। কোনো সাংগঠনিক ভাবে না কিন্তু পার্সোনালি জি ব্যক্তিগত ভাবে খুনি হাসিনার আমল থেকেই অনেকে প্রকাশ্যে অনেকে অপ্রকাশ্যে কাজ করে আসছেন। জি তো আমি কি করতাম, ওই ভাইদের সাথে যোগাযোগ করিয়ে দিতাম যে ইনি কাজ করছে, আপনারা এখানে ডোনেট করেন, এখানে মাশাআল্লাহ ওনাকে সহযোগিতা করেন, ওনার হাতটা শক্তিশালী করেন। মাশাআল্লাহ অনেক সময় আমার কাছে অনুদান আসলে আমি তাদের কাছে পাঠিয়ে দিতাম, মাশাআল্লাহ। এবং কিছু মামলাও করে দিতাম, কিছু আইনজীবীর সাথে সম্পর্ক রাখতাম, জি এবং তাদের কাছে মাজলুমদের যোগাযোগ করে দিতাম, মাজলুম পরিবারগুলো। জি এইভাবে করতাম। খুব কম মামলায় আমি সরাসরি দেখার সুযোগ পেয়েছি ওই যে রেস্ট্রিকশনের কারণে। জি 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 কিন্তু এই যে হাসিনার এই যে এত জুলুম নির্যাতন সত্ত্বেও আমরা কয়েকজন মানুষ, বিশেষ করে আমাদের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম, ইনিও কিন্তু দীর্ঘদিন আয়না করে ছিলেন এবং মাজলুমদের জন্য কিছু করতে চাচ্ছিলেন। জি জি এরপরে আমাদের আরেকজন ভাই আছেন মাওলানা আলামিন সাকি হাফিজাহুল্লাহ চাঁদপুরের, এবং আমি বলবো যে এটার মাস্টারমাইন্ড মাওলানা আলামিন সাকি হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, এই যে এই কারামুক্তি আন্দোলনের, জি এবং আমরা কিন্তু এই খুনি হাসিনার পতনের আগে থেকেই একটি জি সাংগঠনিক ভিত্তি দাঁড় করতে চেয়েছিলাম, মাশাআল্লাহ। যে আমরা ব্যক্তিগত ভাবে না, আমরা একটা প্রকাশ্যে করব। আমরা জি এই যে সেকুলার আইন ইসলাম যতটুকু সমর্থন করে এটুকু উপকৃত হইতে তো আমাদের সমস্যা নাই, জি মানে সেকুলারের মূলনীতি তো সমস্যা, কিন্তু
কিছু কিছু ধারা এমন আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। জি তো এই সেকুলার রাষ্ট্রের ভিতরে থেকে, দারুল কুফরের মধ্যে থেকেই এই আইনগুলোর মানে যেটা তারা তাদের জন্য প্রয়োগ করে, এটা মুসলিমদের জন্য প্রয়োগ হবে না কেন? জি জি আমরা রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে থেকেই তো মুসলিমদের জন্য অনেক কিছু করতে পারি। জি বর্তমানে যে আইন আছে, রাষ্ট্রীয় আইন, এই আইনের ভিতরেই তো আইনি সহায়তা দিয়েই তো অনেক কিছু আমরা করতে পারি। এটা কেন অবশ্যই কেন আমরা অবশ্যই। করছি না? জি 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 এটাকে কেন আমরা করছি না? জি তো যাই হোক, এই বিষয়গুলো আমরা ডিসকাস করতেছিলাম, মোজাকারা করতেছিলাম, এবং শীর্ষস্থানীয় অনেক আলেমের শরণাপন্ন হয়েছি। তার মাশাআল্লাহ। নাম আমি এখন এখানে বলবো না। জি জি আহ তারা আমাদেরকে মনোভাবে সমর্থন দিচ্ছিলেন যে এমন কিছু হওয়া দরকার, এমন কিছু হওয়া দরকার। কিন্তু প্রকাশ্যে আমরা চাচ্ছিলাম যে, যেহেতু আমি নিজে মাজলুম এবং আমি রেস্ট্রিকশনের মধ্যে আছি, জি এবং আমি বলছিলাম যে আমি আমার জানের ভয়কে ভয় করি না, জি কিন্তু আমি আশঙ্কা করি যদি আমি কিছু করি, আমার পরে কিছু হয়ে যায়, পরবর্তীতে এটার হাল ধরবে এরকম তো কাউকে লাগবে। জি 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 কারণ আজকে যদি এটা করে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আগামীকাল কিন্তু এটার মধ্যে কেউ এই কাজে আসতে ভয় পাবে তখন। জি তো এই জন্য আমরা অনেক প্ল্যান করি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু কি দিয়ে কি করবো এটা আসলে আমাদের ওই সময় হয় নাই আর কি। মানে সাংগঠনিক ভিত্তি আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে দাঁড় করাতে পারিনি। জি তো যাই হোক, এর মধ্যেই শুরু হয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলন। আমি কিন্তু দ্বিতীয় কারণে আছে যে এই আন্দোলনকে কেন সমর্থন করলাম। জি জি তখন আমি যেন মরীচিকার মধ্যে মানে পানি মনে হচ্ছিল আমার কাছে, যে মহাসমুদ্রে আমি ডুবে যাচ্ছি। একটু তখন কিন্তু খড়কুটাও মানুষ আঁকড়ে ধরে, যে আমার মাজলুম ভাইদের জন্য কিছু করার সুযোগ আমি পেয়ে গেছি। আজকে যদি এই ছাত্র জনতার আন্দোলন সফল করতে পারি, জি তাহলে আমি আশা করেছিলাম এটা যেহেতু এটা মুক্তিযুদ্ধের পর্যায়ে যাবে, এটা কারণ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছেন, কোরআন এমন এক জানালা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়। আমি সুবহানাল্লাহ। ভবিষ্যৎ জানি না, কিন্তু আমি ভবিষ্যৎবাণী, আমি আমার মুসল্লিরা সাক্ষী আছে, এবং আমার একটা মোবাইল হারিয়ে গেছে, নাহলে ওইটার মধ্যে আপনার ভিডিও, আমার বক্তব্যের ভিডিও আছে। জি এমনকি আমি যেদিন এই আন্দোলনে যোগ দিই, আমার স্ত্রী ভিডিও করে, ওই দিন স্ত্রীদের থেকে যখন আমি বিদায় নেই, এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, কারামুক্তি আন্দোলন না, জি জি আমি আমার দুজন স্ত্রী এবং আমার 5 জন বাচ্চা থেকে আমি খুব আবেগ ঘন মুহূর্তে আমি বিদায় নেই, জি এবং তাদেরকে বলি যে তোমরা এটা ভিডিও করে রাখো, যেহেতু আমাকে গতকাল নিয়ে গিয়েছিল, এখন এই ভিডিওটা যদি এখনই আমি পাবলিশ করি, তাহলে আমি আর কাজ করার সুযোগ পাবো না। জি আমার শাহাদাত যদি হয়ে যায়, অথবা আমি গ্রেপ্তার হয়ে যাই, বা আমার কিছু হয়ে যায়, তখন এই ভিডিওটা তোমরা পাবলিশ করে দিও। তো ওই ভিডিওতে আমি বলেছি যে দুইটা কারণে আমি আন্দোলনকে সমর্থন করছি। একটা হলো জালেমের বিরুদ্ধে মাজলুমের আন্দোলন, আরেকটা বিষয় হলো যে আমরা আশা করেছিলাম দেশ স্বাধীন হলে একেবারে সাধারণভাবে সকল মামলাগুলো কি হয়ে যাবে, জি মানে এটা কি বলে, মানে একদম প্রত্যাহার হয়ে যাবে, অটো প্রত্যাহার হবে। যেহেতু যেমন 1971 সালে যখন দেশ স্বাধীন হইলো, মোহতারাম, তখন তাহলে পাকিস্তানিরা আপনাকে যত মামলা দিয়েছিল। জি আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। তাহলে আমরা কি ধরে নিতে পারি এতক্ষণের আলোচনায় আপনার থেকে আমি যেটা শুনলাম এবং বুঝলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এটা একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাকে আলাদা করার সুযোগ নাই। অঙ্গাঙ্গি ভাবে জড়িত। জি 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 এবং জি, আপনি জি, প্রথমেই জি। তুলে ধরছিলেন এটার। আমাদের তো একেবারে ডকুমেন্ট আছে, জি আমাদের ভিডিও আছে, জি আপনি আমাদের এটার পোস্ট গুলো আছে। আপনি এই আন্দোলনের আপনার পরিচয় তুলে ধরছিলেন যে আন্দোলনটা কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে হয় প্রশ্নের মধ্যেও ঢুকে গেছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন ছিল মানে প্রথম যে পরিচিতি, এরপরে প্রথম প্রশ্নটাই ছিল এই আন্দোলন কেন শুরু করলেন। আপনি কিন্তু এটাও বলে ফেলতেছেন অলরেডি। আপনি আপনার মতো বলেন, আমি আর স্পেসিফিকলি জি, আলাদা জি। প্রশ্ন করতেছি না, আপনি আপনার মতো বলে যান। জি আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র জি। আন্দোলন এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এই দুটো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। জি বলেন। এটাকে আলাদা করার কোনো সুযোগই নেই, জি আলাদা করার কোনো স্কোপই নেই, সুযোগই নেই। জি যত বড় বুদ্ধিজীবী আমার সামনে আসুক না কেন, জি আলাদা কোনোভাবে করতে পারবে না। জি তো আমরা আশা করছিলাম যে যে মাজলুমদের জন্য আমরা কাজ করছি, জি আসলে যদি দেশ স্বাধীন হয়ে যায়, জি। কমপক্ষে এই মাজলুম লোকগুলো কারাগার থেকে মুক্ত পাবে। আয়না ঘরগুলো জনগণের সামনে খুলে দেওয়া হবে, এবং আয়না ঘর থেকে দলে দলে, যেমন আমরা 71-এর যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ফিল্ম দেখেছি, মুভি দেখেছি। আমি কিন্তু হুজুর হয়েছি বেশি দিন না, আমি কিন্তু জেনারেল লাইনে ছিলাম, জি এটা অনেকে জানে না। জি আমি জি মানে স্কুলে ক্লাস 9 শেষ করেছি, তারপরে কওমি মাদ্রাসা একদম খুসুসি জামাত থেকে দাওরা পর্যন্ত পড়াশোনা করেছি। পরে মাশাআল্লাহ। আহ আমি স্কুলে থাকতে আমাদের ক্লাসে সবচেয়ে কম বয়সী ছাত্র ছিলাম, যার কারণে অনেকে আর কি এটা বুঝতে পারে না যে আমি জেনারেল লাইনে ছিলাম। জি মহতারাম, তো এখানে একটু আমি আপনার কিন্তু কাছ থেকে তখন জানতে কিন্তু চাই, এই যে আপনার কাছ এই থেকে একটু জানতে মুক্তিযুদ্ধের চাই, ছবিগুলো, আপনার কাছ থেকে একটু জানতে চাই আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে এই 5ই আগস্ট যদি না ঘটতো, অর্থাৎ যদি দেশ 2024-এ স্বাধীন না হতো, আপনি তো এই কাজ শুরু করেছেন অনেক আগে থেকেই, অর্থাৎ এই স্বাধীনতারও অনেক আগে থেকেই। তাহলে দেশ যদি স্বাধীন নাও হতো, জি, জি। তাহলেও তো আপনার এই কাজ চলমান থাকলে
কারাবন্দী অনেক মুক্তি অনেকেই কিন্তু উপকৃত হতো বা হয়েছে, এরকম কিনা? জি জি জি, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক জি জি হয়েছে বলুন। জি আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আহ আমার কথা আবার ধরিয়ে দিন কোন প্রসঙ্গে আমি ছিলাম, আমি একটু অন্যদিকে চলে গেছি। আপনি আপনার পরিচয় তুলে ধরছিলেন যে আসলে মূলত জেনারেল লাইন আচ্ছা, থেকে আপনি মাদ্রাসায় এসেছেন এবং এই কাজের সাথে আপনি জি জড়িত, জি। এই জি তো বলেন। জেনারেল লাইনে যখন ছিলাম আমি এটা উত্তর এটা এখন এই জন্য বলছি যে হুজুররাও কি আবার ছবি দেখে নাকি, নাস্তিক টাইপ, নাস্তিকরা তো আছে এগুলো, এই জন্য বলছি। আপনি ওই ক্লিয়ার সময় করার কিন্তু জন্য আমি ফিল্ম আপনি দেখতাম ক্লিয়ার প্রচুর করার জন্য প্রচুর। আপনাকে ধন্যবাদ। এই প্রশ্ন কিন্তু অনেকের থাকতে পারে, জি বলেন। জি জি জি, এই জন্য আমি এটা বলছি যে আমি যখন জেনারেল লাইনে পড়াশোনা করতাম তখন আমি তো যেহেতু আমি বলতে পারি জাহেল যুগে ছিলাম, জি এবং আমার ওই অবস্থাটা আসলে ইমানের অবস্থায় আমি ছিলাম না। ইমান কি জিনিস আমি জানতাম না, যেটা আল্লাহ বলে, ওয়ালা তাদরি মাল কিতাব ওয়ালাল ইমান। জি ইমান জি কি জিনিস জানতাম না, কিতাব কি জিনিস জানতাম না। এবং আসলে ওই সেকুলার শিক্ষা ব্যবস্থা থাকলে আমি মোস্ট ওয়ান্টেড একটা সন্ত্রাসীতে পরিণত হতাম, মানে আমি যে সাহসী জি জি। এবং আমি যেমন আর কি। তো আমি হয়তো বড় একটা সন্ত্রাসীতে পরিণত হতাম। আল্লাহ আমাকে হেফাজত করেছেন যে ওই লাইন থেকে ঘুরিয়ে আমাকে এই লাইন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। মহতারাম, তো আপনাকে ওই আপনার সময় আমি বিষয়ে অনেক একটু ফিল্ম জানতে দেখেছি, চাই। সবচাইতে যেই আমার শখের বসে আপনাকে প্রশ্নটা করি বা কৌতূহল বশত, সেটা হলো আপনি যে জেনারেল লাইনে একটা ভালো পর্যায়ে আছেন, মিড লেভেল থেকে আপনি চলে আসলেন কওমি মাদ্রাসায় এবং এখানে খুসুসি থেকে আপনি দাওরা পর্যন্ত পড়লেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কোরআন সহি শুদ্ধ হলো কি করে? আপনার তেলাওয়াত তো হাফিজদের মতো শুদ্ধ, এই যে আপনি যতটুকু আমাদের সামনে বললেন তেলাওয়াত তো আসলে শুদ্ধ, এটা কিভাবে আমি সম্ভব? যেই ফ্যামিলিতে আমার জন্ম, জি আমাদের ফ্যামিলিতে আবু জাহেল, আবু লাহাব বলেন, তারপরে আপনার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন, মানে সবকিছুর কপি আছে আমাদের পুরো বংশে। আলেম ওলামাও আছেন, আবার তাগুত পর্যায়ের লোকও আছেন। মিক্স। তো যার কারণে আমি স্বভাবগতভাবেই, যেহেতু ইসলাম একটা ফিতরি দিন, জি স্বভাবগতভাবেই আপনার ছোটবেলায় ইসলামের দিকে অনেক ঝোঁক ছিল আমার, এবং মক্তবে আমি পড়াশোনা করেছি। জি। আমাদের ফ্যামিলিতে আমার ফুফু দুইজন আলেমা, মাশাআল্লাহ। তারপরে মানে দুইজনই ফুল আলেমা। মাশাআল্লাহ। আমার বড় বোন আলেমা, এবং আমাকেও অনেক আলেমরা আব্বুকে বলেছে, ভবিষ্যৎবাণী করেছে যে এই ছেলেটাকে আমরা নিয়ে যেতে চাই মাদ্রাসায়, একে দেখলে মনে হয় যেন একজন আলেম হবে, আলামত আছে। এমন অনেক পীর সাহেবরাও আছেন যা মাশাআল্লাহ। আমাকে নিয়ে যেতে চাইতেন। আমার জি আব্বাও পীর ভক্ত ছিলেন, কিন্তু আব্বা ওই দুনিয়ার লাইনে আমাকে বড় করতে চেয়েছিলেন ওই সময়, যার কারণে ওই সময় আমাকে আসলে দেন নাই। জি জি কিন্তু মক্তবে যে আমরা পড়েছি, আমার ওস্তাদ কারি রফিকুল ইসলাম সাহেব, আমার মাও তার কাছে পড়েছে, জি। আমিও তার কাছে পড়েছি, এবং আমার এখন যতটুকু কোরআন শুদ্ধ আছে এটা ওই স্কুলে থাকা অবস্থাতেই শুদ্ধ ছিল আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং এটা ওই কারি জাযাকুমুল্লাহ। রফিকুল ইসলাম সাহেবের কাছে আমি পড়েছি, তিনি এখনো আমার ওস্তাদ হিসেবে বেঁচে আছেন, এবং এখন যদিও অনেক বৃদ্ধ তারপরেও তিনি কোরআনের খেদমতি করছেন। জি আল্লাহ তাআলা ওনাকে মাশাআল্লাহ। হায়াতে তৈয়বা নসিব করেন, আমিন এবং আরো ওনার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। আমিন যে আমিন। আমি এটা বলছিলাম, তো জেনারেল লাইন থেকে থাকা অবস্থায় আমি প্রচুর মুভি দেখতাম, জি ফিল্ম দেখতাম, ছবি দেখতাম, এবং সবচাইতে মানে মুক্তিযুদ্ধের এমন কোন ছবি নাই যেটা আসলে আমি দেখি নাই। জি মানে ওই সময় জি আমি আলেম হওয়ার লাইনে আসার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের এমন কোন ছবি নাই যেটা আমি দেখি নাই, এবং এগুলো বারবার দেখতাম। মুক্তিযুদ্ধের কোন ছবি হলেই এটা মানে ভালো ভালো কাজ করতো আমার মধ্যে। তো আমি দেখেছি ওই সময় দেশ যখন স্বাধীন হয়ে যায় জি তখন কারাগারগুলো খুলে দেওয়া হয়েছে, দলে দলে মানুষ কারাগার থেকে বের হচ্ছে, এবং গুমখানাগুলো থেকে দলে দলে মানুষ বের হচ্ছে। জি আসলে জানি না বাস্তবতা কতটুকু, পাকিস্তানিরা কতজনকে গুম করেছিল না করেছিল আল্লাহ ভালো জানেন, জি কিন্তু এই মুক্তিগুলো কিন্তু আমরা দেখেছি। জি তো জি আমি আসলে এটা ভাবছিলাম যে 5ই আগস্টের পরে এরকম কারাগারগুলোকে হয়তো খুলে দেওয়া হবে, তারপরে আয়নাঘরগুলোকে খুলে দেওয়া হবে। জি এই ফ্যাসিস্ট আমলে যত মানুষ কারাবন্দী ছিলেন তারা দলে দলে বের হয়ে আসবে, এরকম একটা মানে চিন্তা ভাবনা বা অবচেতন মনে, মানে এর বিপরীত আমি ভাবতেই পারিনি। মানে 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 এর 5ই বিপরীত আগস্টের কিছু। 5ই আগস্টের দুপুরের পর থেকে যা ঘটছে 2 4 5 দিন 7 দিন 10 দিন, এটা মোটামুটি আগেই আপনার নজরে বা ধারণায় ছিল। জি 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 জি। জি বলেন। এবং আমি মনে করতেছিলাম আমার ভাইরা, আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম এটা, মাশাআল্লাহ আপনাকে আমি বুঝাতে পারবো না, প্রত্যেক মাশাআল্লাহ। দিন স্বপ্ন দেখতাম আল্লাহ কবুল করুন। যে আমার ভাইরা কারাগার থেকে দলে দলে বের হয়ে আসছে, আমিন আমিন, আল্লাহ কবুল করুন। তাদের সাথে আমি কোলাকুলি করতেছি, আমিন। বাকি যারা তাদের আছে কাছে আমি তাদেরকে আল্লাহ স্বাধীনতার মাফ করে পতাকা দিন। তাদের হাতে আমি ধরিয়ে দিচ্ছি। জি জি। এরকম প্রতিদিন আমি ঘুমোতে পারতাম না। আমিন। মানে এই আন্দোলনটাকে কোনো না কোনো ভাবে আমাকে সফল করতেই হবে, জি জি জি। এই আন্দোলনকে কোনো না কোনো ভাবে আমাকে সফল করতেই হবে। আর এই আন্দোলন সফল হলে আমার ভাইরা কারাগার থেকে দলে দলে বেরিয়ে আসবে, এই স্বপ্নটা আমি প্রতিদিন দেখতাম। এবং আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমার দিনী ভাইদেরকে বলতাম, তারা বলতো যে এটা তো কোনো ইসলামের আন্দোলন না, এটা জি তো কোনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন না, জি এই আন্দোলনে কেন যুক্ত হব? জি তখন আমি শুধু এই কথা বলতাম, আমরা জানি
এক কুফরি শাসন কি এখানে আরেক কুফরি শাসন আসবে, কিন্তু কমপক্ষে আমাদের ফ্যাসিস্ট আমলে যারা গণহারে গ্রেফতার হয়েছে এই ভাইগুলো মুক্ত হবে, মানে এবং উপস্থিত পরবর্তী যে মুসলিম শাসক যারা, আসবে উপস্থিত মুসলিম যারা অন্ততপক্ষে তারা তো অন্তত মুক্তি পাবে। আমাদের জি যদি এখানে কন্ট্রিবিউশন থাকে, জি আমাদের যদি কন্ট্রিবিউশন থাকে জি তাহলে এরা আমাদের প্রতি নরম আচরণ করবে, জি ইসলামের কথাগুলো সুস্পষ্টভাবে বলতে দেবে। গুড পেটনুর আইডিয়া। উপরে কাপড় করার কারণে কাউকে জঙ্গি বলা হবে না। জি পরে পাশের বাসার ভাবি কাপড় রোদ দিচ্ছে অর্ধনগ্ন হয়ে, একটা ছেলে তাকাচ্ছে না, এই যে তার চোখের পর্দা করার কারণে তাকে জঙ্গি বলা হবে না, জি অশ্লীল কনসার্টে না আগে যাওয়ার কারণে তাকে জঙ্গি বলা হবে না, এবং এই যে সেকুলার বিভিন্ন দিবসে হবে না, কুফর বলার কারণে অন্তত তাকে জঙ্গি বলা হবে না, যতক্ষণ না সে কোনো সশস্ত্র ভাবে কোনো কিছু জড়িত হচ্ছে, শুধুমাত্র তার মত প্রকাশ করার কারণে অন্তত তাকে জঙ্গি বলা হবে না। এই জিনিসগুলো আমি আমার দিনী ভাইকে বুঝিয়েছি এবং হাতে পায়ে ধরে বলেছি আপনার এই আন্দোলনে যোগ দেন। আলহামদুলিল্লাহ আমার কথায় অসংখ্য ভাই যোগ দিয়েছেন, যাদের এখনো অনেকে আহত আছেন, রক্ত দিয়েছেন, তারা প্রতিনিয়ত বলেছিলেন তো বড় মুখ করে যে এই এটার পরপরই কি হবে, আপনার দলে দলে লোকজন বের হয়ে আসবে, সে ৭১-এর মতো আবার কারাগারগুলো খুলে দেওয়া হবে। কই এমন তো কিছু মহতারাম, হয়নি। মহতারাম আপনার এমন তো কিছু কথার, বাংলাদেশ দেখে নাই। আপনার কথার প্রমাণটা তো আমি আজকেও দেখলাম। তার মানে আজকে এই যে সার্জিস আলম একজন, এই যে আপনার সমন্বয়কদের মধ্যে, তিনি কোনো এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে তিনি পরিষ্কার করে বলেছেন, এটা যমুনা টেলিভিশন আমার সামনে আছে স্ক্রিনে, যমুনা টেলিভিশন এটাকে ব্রডকাস্ট করেছে, তা উনি বলেছেন যে আগে টুপি মাথায় দেখলেই জঙ্গি বানিয়ে দেওয়া হতো, দাড়ি দেখলেই ট্যাগ লাগায় দেওয়া হতো, বিভিন্ন রকমের ভাবে নির্যাতন করা হতো, সেই সুযোগ আর দেওয়া হবে না। তো সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম কিন্তু একটা উচ্চ পর্যায়ে, আপনাদের জানেন ৬ জনের মধ্যে একজন। তো উনি এই কথাগুলো বলার মানে হলো আপনার যে বা আপনাদের যে কার্যক্রম, যে আপনাদের যে চেষ্টা প্রচেষ্টা, ওইটার ফল কেমন যেন আমরা চোখে দেখতে পাইতেছি। আজকে যদি আপনারা বা আমরা বা আলেম ওলামারা যদি জি জি সম্পৃক্ত না আমরা থাকতেন, তাহলে কিন্তু এনারা এই আচরণটা করতেন না, যেটা একটু আগেই আপনি বললেন যে অন্তত তারা আমাদের সাথে নরমি আচরণ করবে, আমাদের দাওয়াতি কাজ করতে বড় মাপের বাধা হবে না, আমাদেরকে বিরক্ত বিব্রত করবে না, এটাও তো একটা পাওয়া। জি মহতারাম বলেন। জি, এমনকি এই আন্দোলন যখন ওই যে ৭ জন ধরা পড়ে গেল, জি ডিবি তাদেরকে তুলে নিল, জি তখন আমি আপনার বুয়েটের একজন শিক্ষক যিনি আমাদের এই আন্দোলনে সক্রিয় ছিলেন তার সাথে যোগাযোগ করি, জি এবং আমাদের আরেকজন জামাত ইসলামের ভাই জি নেতৃত্ব স্থানীয়, জি কিন্তু তখন তো তারা পরিচয় দিত না যে আমরা জামাত, জি 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 কেউ এর মধ্যে আওয়ামী লীগের ভিতরে ঢুকে কাজ করতো, কেউ স্বতন্ত্র ভাবে ছিল। তো ওইরকম একজন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি যে ভাই এরা তো গ্রেফতার হয়ে গেল, আন্দোলন দুর্বল হয়ে যেতে পারে, আমি রাজধানীতে চলে আসি। এবং সরাসরি একেবারে মানে মানুষকে ঝাঁপিয়ে আমি আমার স্ত্রী সন্তান সহ যখন যাব, তখন তো একটা আলাদা লেভেলের একটা তৈরি হবে মানুষের মধ্যে, একটা জি উন্মাদনা তৈরি হবে, জি স্পৃহা, হয়তো দলে দলে আগ্রহ, আরো নেমে উদ্দীপনা। আসবে জি আশা করি। জি 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 জি, তখন আমি তার সাথে তখন বললেন যে হুজুর রাজধানীতে আলহামদুলিল্লাহ অসংখ্য আলেম ওলামা আছেন, আমাদেরকে আলেম ওলামারাই কিন্তু আমাদেরকে মোটিভেশন করছেন, এবং আমরা ইচ্ছা করে তাদেরকে সামনে আনতেছি না, যে কারণ তারা সামনে আনলে এটাকে মৌলবাদী আন্দোলন বানিয়ে দেওয়া হবে। জি জি আর যেহেতু আপনি খুনি হাসিনার আমলে এমনি কারাগারে ছিলেন, আপনার নামে জঙ্গি মামলা রয়েছে, তো আপনি অনলাইনে যেটা করে যাচ্ছেন এটা অনেক আমাদের জন্য, জি এবং যতটুকু পারেন যশোরের স্থানীয় ভাইদেরকে ওখানে আপনি শক্তিশালী করেন পেছন থেকে। জি তো আমি সেটাই করেছি জি আলহামদুলিল্লাহ, তাদের নির্দেশনা অনুযায়ী। তো আমরা একেবারে ওতপ্রোত ভাবে এটার সাথে কানেক্টেড ছিলাম। এমনকি আমি আপনাকে বলি, আমার ফ্যামিলি কিন্তু, আমার বাপ কিন্তু আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের, যদিও রাজনীতিতে সক্রিয় না। জি আমার ভাই একজন ছিলেন এই কেন্দ্রীয় পর্যায়ের। তো আমি নিজে, আমার ভাই যেদিন এই ছাত্রদের বিরুদ্ধে পোস্ট দিয়েছে, তার পোস্টের স্ক্রিনশট নিয়ে ওই দিনে পোস্ট দিয়েছি যে তুমি বোর আঁচলের তলে থেকে কেন পোস্ট দিয়েছো, তুমি মাঠে আসো, খেলা হবে তোমার সাথে। জি এমনকি আমার ভয়ে আমার ভাই দেশ ছেড়ে পালিয়ে গেছে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। জি 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 স্বাধীনতার পরে, জি যে মহতারাম, সবাই ছেড়ে দিলে ও আমাকে ছেড়ে দেবে না। আমি মহতারাম, স্পষ্ট বলেছি মহতারাম আমাদের যে প্রশ্ন আমি ছিল। জি বলেন। যে তো আমার ওই সময় এমন একটা পরিস্থিতি যে আমার ফ্যামিলি এই সরকারের চাপে আমাকে তেজ্য ঘোষণা করবে। আমার ইমাম সাহেব আমাকে ফোন করে বলেছেন জি যে তারাই প্রস্তুতি নিচ্ছে, আপনি যা করতেছেন, এর আগের বার তো জেল থেকে বের হয়েছেন, এবার কিন্তু আর বের হতে পারবেন না, জি এবার কিন্তু আপনি শেষ, এটা আমাকে বলতেছে। জি তো যাই হোক, তারা যতটুকু শুনেছি তারা তওবা করেছে, জানি না কতটুকু মন থেকে করেছে। আমি চাই আমার ভাই সহ, আমি আবার বলছি, আমি চাই আমার ভাই সহ এই ছাত্র জনতার বিরুদ্ধে যে যতটুকু অবদান রেখেছে তাদের ততটুকু আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এই লেভেলে আমি দাবি করছি। জি আমি মহতারাম, মহতারাম আমাদের প্রশ্ন ছিল, যুদ্ধাপরাধী যারা আছে, আপনার যে এই আন্দোলন, এই যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি? জি জি, তো আমি এখানে আসতেছি। জি আচ্ছা, আমি একটু অন্যদিকে হারিয়ে গেছিলাম, আবেগতাড়িত হয়ে গেছিলাম, যার কারণে কথাটা অন্যদিকে চলে গেছিল। জি তো আমি 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 যেটা বলছি যে
আপনার আস্তাগফিরুল্লাহ, লক্ষ্য উদ্দেশ্য। যে জি যখন আমরা আশায় ছিলাম যে 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা আমাদের সকল দিনী ভাইদেরকে, সকল ঘরানার সকলকে আমরা কাছে পাবো, তারা কারামুক্ত হবেন, জি এবং আমরা এটাকে, এই বিজয়কে আমরা সেলিব্রেট করব, জি এই বিজয়কে আমরা সেলিব্রেট করব। কিন্তু আসলে আমরা এটা করতে পারিনি। আমরা দেখেছি যে বিভিন্ন দলীয় রাজনীতি যারা করে, যেমন বিএনপি যারা আছে, জি তারপর জামাতের লোক যারা আছে, জি তারা মুক্ত হয়ে গেছে, এবং আমরা চাই, ওইটাও আমাদের চাওয়া ছিল তারাও মুক্ত হয়ে যাক। জি কিন্তু যারা নির্দলীয়, যারা কোনো দল করতো না, জি যারা সরাসরি কোনো সংগঠন করতো না, একেবারে নির্দলীয় নিরীহ মানুষ, জি যাদেরকে মিথ্যা তথাকথিত সন্ত্রাস বিরোধী আইনের মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের মামলা হয়েছে, জি এই লোকগুলোকে কেন ছাড়া হচ্ছে না? জি জি কেন ছাড়া হচ্ছে না? তখন আমরা বিভিন্ন মহলে, সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি, তখন আমরা আশ্বাস পাই তাদের থেকে যে না, আসলে কি করা হবে, সরকার একটু মজবুত হচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আসলে আমরা তো তাগুত এত সহজে বিশ্বাস করতে পারি না, কারণ তাগুতের যে আশ্বাস, জি ঠিক আছে, আমি তাগুত কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না, সিস্টেমকে বোঝাচ্ছি। জি 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 এই যে তাগুতি সিস্টেম, জি এই সিস্টেম মানুষকে, তারা যখন দুর্বল থাকে তখন আশ্বস্ত করে, যখন তারা শক্তিশালী হয়ে যায় তখন তাদের এই কথাগুলোর কোনো দাম থাকে না। থাকে না। তখন ওই যে ভাইগুলো আমরা চাচ্ছিলাম যে এই মজলুমের জন্য কিছু করা দরকার, তখন আবার আমরা পরামর্শ শুরু করলাম। জি এরপরে এইবারেও আমরা বিভিন্ন আলেমদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, জি বিভিন্ন পাবলিক ফিগারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, জি যেটা আপনাদের নেতৃত্বে হোক, আমরা পিছন থেকে সহযোগিতা করি। যেহেতু জি আপনি জানেন যে আমি ইতিপূর্বে কথা বলতে গিয়ে, যেহেতু বয়স কম ছিল, আবার কিছুটা আবেগতাড়িত হয়ে, এখনো যে আমি খুব সংযত ভাবে কথা বলতে পারি এমন না, আল্লাহ আমাকে সংযত ভাবে কথা বলার তৌফিক দান করুক। আমিন। তো অনেক সময় অনেক আলেমদের ভুল ত্রুটি ধরতে গিয়ে দেখা যাচ্ছে অনেক কড়া শব্দ ব্যবহার করে ফেলেছি, বা অতি মানে দেখা যাচ্ছে যে যতটুকু তিনি ভুল করেছেন ওইটা অনেক সুন্দর শব্দেও বলা যেত তার ভুলটা, জি ওইটা হয়তো কঠোর শব্দ বা কটূক্তিমূলক শব্দে তার সমালোচনা করেছি। তো যার কারণে আমি জানি যে আমি যদি এই আন্দোলনে যাই বা সামনে থাকি, তাহলে এটা হয়তো ওইভাবে জনপ্রিয়তা লাভ করবে না। জি এজন্য আমরা চেয়েছিলাম যারা ক্লিন ইমেজের আছেন, জি জি যারা সব ঘরানায় সর্বমহলে কি মানে সমাদৃত। জি এমন কেউ এটা করুক। জি জি এখন সব ঘরানায় সমাদৃত যারা আছে, তাদের সবার সাথে ব্যক্তিগত যোগাযোগ নেই, জি যাদের যোগাযোগ করতে পেরেছি জি তাদের সাথে যোগাযোগ করেছি, এবং যখন এটা বলেছি তারা সবাই বলতে এটা হওয়া দরকার, কিন্তু তারা মনে করে যে এই সরকারও যে খুব ইসলাম বান্ধব সরকার তাও তো না, ভবিষ্যতে যে আসবে তাও না, এই সংগঠনটা একটা সংগঠন হয়ে গেলে তো তখন যারাই জেলে যাবে তাদের নিয়ে কাজ করতে হবে, জি কে কোন মামলা খেয়ে যাবে, আর আমি তার পক্ষে কাজ করতে গিয়ে আমি আবার কিসের মধ্যে কোন পড়ে যাই। প্যাচে পড়ে তো যাই। এই সকল চিন্তা জি ভাবনা করে মৌন সমর্থন আমাদেরকে দিলেও কিন্তু কেউই সাহস করতেছে না যে সামনে এসে এটা করবে। জি তারপরে আমি কিছু ভাইকে একত্রিত করলাম যে আমি আপনাদের পিছনে থাকবো, আপনারা করেন। এখন জি তারা আবার এত বেশি অপরিচিত যে আসলে ওই সময় দ্রুত আন্দোলনের দরকার ছিল। আপনারা জানেন যে মাওলানা রহমানী সহ অন্য কিছু ব্যক্তিবর্গকে নিয়ে প্রহসন শুরু করা হয়েছিল জি ওই সময়টাতে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে আসলে আইনি লড়াই অনেকে লড়ছেন, জি আইনি লড়াইটা যথেষ্ট না, মাঠের আন্দোলন দরকার। জি অনেকে শুধুমাত্র রুজি রুটির জন্য আন্দোলন করছে। আপনারা দেখেন যে বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে। খুনি হাসিনার আমলে যারা ঘুষ পাইতো এখন আর ঘুষ পাচ্ছে না, এই জন্য ভুরি তাদের কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই কারণে তারা বেতন বাড়ানোর আন্দোলন করছে। হাসিনা আমলে করে নাই কেন? তারা তখন ঘুষ নিতে পারছে, এখন ঘুষ নিতে পারতেছে না ছাত্রদের কারণে, তো আন্দোলন করছে। তো আমরা বললাম যে অধিকার আদায় লড়াই করছে, এগুলো করছে, আমরা কেন করবো না? জি তখন আমরা অনেকের সাথে যোগাযোগ করি, তারা নৈতিকভাবে সমর্থন করেন আমাদেরকে, জি কিন্তু সরাসরি এসে নেতৃত্ব দিবেন। বিশেষ করে যারা মাজলুমদের অভিভাবক হিসেবে অনেকে পরিচিত আছেন, তারা বলতেছেন ভাই আন্দোলন এটা হওয়া দরকার, কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন কাজ করে আসছি, আমি সব জায়গায় যদি আমরাই যাই তাহলে আমরাও চিহ্নিত হয়ে যাব। জি এই যে চিহ্নিত হওয়াটাকে অনেকে ভয় করতেছিলেন। এমনকি আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাধ্যমে যে লোকগুলো বের হয়েছেন তারা পর্যন্ত এখন ভয় পান যে সবার সাথে চললেও আপনাদের সাথে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ আপনারা চিহ্নিত। আসলেও চিহ্নিত আমরা, প্রায় প্রতিদিন ভাই গোয়েন্দারা আমাদের কাছে ফোন করে। জি আজকেও ফোন করেছে গোয়েন্দা সংস্থা থেকে, জি গতকালও ফোন করেছিল, তার আগের দিনও ফোন করেছিল, প্রতিনিয়ত। এমনকি বিভিন্ন পাবলিক ফিগারদের কাছে গিয়ে বলতেছে এরা যে এটার সাথে কিন্তু যুক্ত হবেন না, এরা নজরদারিতে আছে, এরা যে কোনো সময় কট হবে, তো আপনারা শুধু মানে যে বিপদে পড়েন না, এইভাবে। তো যাই হোক, এই সকল বিভিন্ন কারণে অনেক পাবলিক ফিগাররা ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসেন, দোয়া করেন, হ্যাঁ, এবং আমাকে সমর্থন করেন, কিন্তু সরাসরি তার আন্দোলনের নেতৃত্বে আসতে চাচ্ছিলেন না। শেষে আমরা যে কজন ভাই সাহসিকতার সাথে আন্দোলন শুরু করব, তো আমি চাইলাম ব্যক্তিগতভাবে আমি পিছনে থাকি, আপনি থাকেন, আমি পোস্ট করব, শেয়ার করব। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আসলে আপনি সামনে না আসলে জি এটা আসলে এভাবে জমবে না, কারণ তারা খুবই বিনয়ী, খুবই নম্র মানুষ, ভদ্র মানুষ। জি তো শেষ পর্যন্ত আমি ঠিক আছে তাহলে আমি আন্দোলন শুরু করি, পরে যদি দেখি যে যোগ্য লোক আসে তখন আমি এখান থেকে সরে যাবো ইনশাল্লাহ। জি এখনো কিন্তু আমার
এইটার মধ্যে আমি আছি যে এখানে যদি যোগ্য লোক আলহামদুলিল্লাহ পেয়ে যায় আমাদের জায়গাগুলোতে, জি তাহলে আমরা এখান থেকে কি মানে আমরা সরে যাব। জি আমরা বলতে মোহতারাম, আমি আমাকে বুঝাচ্ছি, মোহতারাম যেহেতু প্রশ্ন আমাকে ছিল। নিয়ে জি অনেকে বলেন যে ভাই আপনার তো অনেক আলেমরা দেখতে পারে না, অনেক পাবলিক ফিগাররা আপনাকে দেখতে পারে না, এই কারণে সরাসরি এই আন্দোলনে যুক্ত হতে পারে না। অথচ আমি দেখি, আমি একটু নাম ধরেই বলি, এটা আর কি ছোট করার জন্য না, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ, জি তার মধ্যে আমাদের সামান্য কিছু বেদাত এবং বিষয় নিয়ে কিছু বিষয় নিয়ে দ্বিমত থাকলেও জি উনি কিন্তু লোকটা উম্মা কেন্দ্রিক, জি এবং উম্মার যে কোনো ইস্যুতে খুব সাহসিকতার সাথে উনি নিজের অবস্থানকে ক্লিয়ার করে দেন এবং আগে পিছে ভাবেন না। এবং এটা ক্লিয়ার করে দিয়ে কি হবে, তো আল্লাহ তো ওনাকে হেফাজত করে চলেছেন, তাই না? জি তো জি এই লোকটা, আপনি জানেন যে তার কিছু অডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমাদের কওমিদের বড় বড় আলেমদের নাম নিয়ে অশ্লীল গালিও দিয়েছিলেন তিনি এক সময়। জি এটা হয়তো এমন অফলাইনে দিয়েছিলেন, কিন্তু ওটা রেকর্ড করে কেউ ছেড়ে দিয়েছে, যাই হোক। জি তো অনেক, কিন্তু এই লোকটা যখন উম্মাহ কেন্দ্রিক ডাক দিয়েছে, কেন আলেমরা কি তার পাশে যায় না? অবশ্যই গিয়েছে, জি গিয়েছে কিনা? জি এবং আমরা দেখি অনেক দ্বিমত আছে, গিয়েছে। জি আমি আজ পর্যন্ত কাউকে অশ্লীল কোনো গালি দেইনি, জি হয়তো ভাষাগতভাবে আমি কঠোর করে ফেলেছি, জি এবং সেটা থেকে আমি বারবার রুজু করেছি জি যে আমি সংগঠন শুরু করার পরে, এবং যখন মুরব্বীরা আমাদের উপদেষ্টারা আমাদের বলেছেন, আমাকে বলেছেন সংযত হতে, এমনকি সংগঠন থেকে আমাকে নির্দেশনা দেওয়া আছে, যদি আমি আগের মতো কোনো আচরণ করি আমাকে তারা বের করে দেবে সংগঠন থেকে, জি যে আপনি মাজলুমদের জন্য আর কাজ করার সুযোগ পাবেন না। জি জি কঠোর ভাবে তারা আমাকে নিয়ন্ত্রণ করে, এবং এটা আমার জন্য কল্যাণকর হয়েছে। ইতিপূর্বে অনেক ভাই আমাকে এমনকি এমন আছে যারা আমাকে উৎসাহিত করতো যে ভাই আপনার মতো কিছু লোক থাকা দরকার আছে, আপনার মতো কিছু লোক থাকা দরকার। এবং আমি কখনোই উম্মার নেতৃত্বে আসতে চাই নাই, জি আমি চেয়েছি একজন সমালোচক হয়ে থেকে যেতে, আমার একজনও অনুসারী হোক এটা আমি কখনো চাইনি। আমি চেয়েছি যেই বিষয়ে কেউ কথা বলবে না ওই বিষয়ে আমি কথা বলবো, যে আকাবির হওয়ার কারণে বা বড় আলেম হওয়ার কারণে যে বিষয়ে কেউ কথা বলবে না ওই বিষয়ে আমি কথা, কারণ আমি উম্মার নেতৃত্ব তো দেবো না, আমি একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল ভাবে জি সমালোচনা করব। আমার যদি ভবিষ্যৎ জানা থাকতো, আমি যদি বুঝতাম যে আমি কারামুক্তি আন্দোলনের নেতৃত্ব দেব, তাহলে আমার পিছনের 15 বছরকে আমি ভিন্নভাবে সাজাতাম, জি 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 এভাবে সাজাতাম না। জি তো মোহতারাম, যেটা প্রশ্ন চলে গেছে ছিল চলে গেছে। প্রশ্ন তো ছিল আমি এই বারবার আন্দোলনের ভিডিওর মাধ্যমে লক্ষ্য ক্লিয়ার উদ্দেশ্য করেছি, কি? স্ট্যাটাসের মাধ্যমে। জি প্রশ্ন জি ছিল এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি? জি তো এগুলো ক্লিয়ার করেছি। তো শেষ পর্যন্ত তারপরে আমাদের এই আন্দোলনটা শুরু করতে হয়, এবং আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা, যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই কিন্তু দেশ স্বাধীন হয়েছে। জি জি ছাত্র জনতা, জি ওলামা তলাবার সম্মিলিত অংশগ্রহণে, জি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জি প্রতিটি মাজলুম ও নিপীড়িত জনতার অংশগ্রহণে, জি ঠিক আছে, এই দেশ স্বাধীন হয়েছে। তো এটার পিছনে যদি মাস্টার মাইন্ড থেকে থাকেন, তাহলে মাহমুদুর রহমান, সাংবাদিক মাহমুদুর রহমানের মতো লোকেরা, যারা ফ্যাসিবাদের পদধ্বনি জি শুরুতেই দিয়েছিলেন, তারা হলো এটার মাস্টার মাইন্ড। জি এবং আপামর জনতা এটাকে সমর্থন করেছে, এটাকে করেছে, বাস্তবায়িত করেছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে। জি এরপর আমরা কি দেখলাম, যে আদালত জামিনের ক্ষেত্রে বৈষম্য করছে। জি এই সরকারের আমলে অনেককে রিঅ্যারেস্ট হচ্ছে, জি এই সরকারের আমলেও জেলের ভিতরে নির্যাতন হচ্ছে, জি এই সরকারের আমলেও আপনি দেখেছেন সিটিডিসি জঙ্গি নাটক করেছে। জি তো এই সকল বিষয়গুলো বৈষম্য কেন? জি তো দেখলাম যে আমরা আসলে বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই, হাসিনা তো চলে গেছে, বৈষম্য রয়ে গেছে, জি বিশেষ করে কারাবন্দীদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। তো কারাবন্দী কেন্দ্রিক বৈষম্য দূর করার জন্যই মহতারাম, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আমরা শুরু করি। জি এখন এর জি লক্ষ্য কি? লক্ষ্য উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার, আমাদের কিন্তু আপনার 6 কাছে দফা। বাড়তি একটা প্রশ্ন করি। অনেক সময় অনেক আলোচককে দেখা যায়, বিশেষ করে জেনারেল মিডিয়াতে বা জেনারেল আপনার বড় বড় ব্যক্তিরাও অনেক সময় এ নিয়ে কথাও আছে যে ছাত্রদেরকেই শুধু প্রায়োরিটি দেওয়া হয় বা ছাত্রদেরকেই শুধু এটার হর্তাকর্তা বা কর্তা ব্যক্তি ধরা হয়। কিন্তু আমরা তো দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে, যদিও সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম, মূলত ছাত্ররা নেতৃত্ব দিলেও সেখানে কিন্তু আমরা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার হকার, সব শ্রেণীর রিক্সাওয়ালা, সব শ্রেণীর পেশার মানুষকে আমি নিজে চোখে দেখেছি রাস্তায়। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে শুধু ছাত্রদের ব্যাপারে বললে অন্যদেরকে যদি ক্রেডিট না দেওয়া হয়, তাহলে এটাও কি এক ধরনের বৈষম্য হলো না? এইটা পুরোপুরি 2024-এর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। আপনি যেটা বললেন, যে জিনিসটা বললেন, তারা তো স্লোগান অলরেডি পাল্টিয়ে দিয়েছে। এখনো আপনার দেখেন আমাদের মহিমিন পাটোয়ারি ভাই, তিনি কিন্তু আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আমরা ওনাকে নিয়েছিলাম, জি এবং উনি ঘোষণা দিবেন এই পর্যায়ে গেছিলেন। পরে উনি বললেন যে ভাই আসলে এই সরকার মাজলুম, যে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত আছে, এদের চিকিৎসার দায়িত্বটা কিন্তু কেউ নিচ্ছে না। জি তো আমি একটু এদের নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমরা দেখলাম ওইটাও একটা জরুরি কাজ। জি তখন আমরা ভাইকে ছেড়ে দিলাম, ঠিক আছে ভাই আপনি ওই কাজটা করেন। করেন, অথচ ওনার মতো একজন লোককে আমাদের এখানে দরকার ছিল না? অবশ্যই অবশ্যই দরকার ছিল। ছিল। কিন্তু উনি বললেন যে দেখেন ভাই, আমি এই কাজটা কেউই করছে না, আপনারা তো কারামুক্তি নিয়ে কাজ করছেন, আমিও যদি কারামুক্তি নিয়ে কাজ করি তাহলে মানে অসুস্থ হয়ে রইলো। জি আপনি দেখেন মুহাম্মদ পাটোয়ারি ভাই অসংখ্য ভিডিও বানিয়েছেন এবং অনুদানের মাধ্যমে
অনেক প্রবাসীরা ওনার মাধ্যমে অনুদান দিয়ে মাঝে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলতেছি, এই ক্ষত রক্ত শুকায় নাই, রক্তের দাগ শুকায় নাই, ক্ষত শুকায় নাই, মহতারাম, এখনো অসংখ্য মানুষ অন্ধ হয়ে আছে, মহতারাম, আপনাকে খোড়া হয়ে আছে, আমাদের এবারের হাত প্রশ্ন, হারিয়েছে, অনেকে ইনফেকশনে ভুগছে, প্রতিনিয়ত 2-1 করে মারা জি যাচ্ছে। একটা প্রশ্ন আমি বলছি নেবেন। ভাই, প্রতিনিয়ত মারা যাচ্ছে। এরপরেও এবং এদের মধ্যে কিন্তু অনেক নারী আছে, অনেক শিশু আছে, ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, সব ধরনের জনগণ আছে, আপনি যেমনটি বললেন। জি কিন্তু আর আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এই আন্দোলনটা শুরু করেছিল, জি যে জি তারা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছিল, জি এমনকি এক পর্যায়ে কিন্তু তারা স্তিমিত হয়ে যাচ্ছিল। জি জি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি না নামতো, আজকে এই আন্দোলন আপনি দেখতে পেতেন না। এবং বাস্তব। আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন শান্তিপ্রিয় ছিল, জি ততক্ষণই এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। জি কিন্তু পরবর্তীতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, এই জন্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও মারা যায়নি। জি আমাদের অসংখ্য আলেম ওলামা মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে, শ্রমিক মারা গেছে, দিন মজুর মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাজার হাজার ছাত্র, তাদের মধ্যে একজনও কেন মারা যায় না বলেন? জি জি মহতারাম, এটা একটা তারপরে প্রশ্ন। আমরা জি বলছি না মহতারাম, তোমাদের ক্রেডিট দেবো না, একটা প্রশ্ন, তারপরে বলছি না ক্রেডিট দেবো না। হ্যাঁ, একটা তোমাদের ক্রেডিট অবশ্যই আছে, আমরা তো ক্রেডিট দিচ্ছি। তো একটা প্রশ্ন তারা নিবেন। কেন জনতাকে ক্রেডিট দিবে না? জি, আর একটা প্রশ্ন নিবেন। জি, মহতারাম, আন্দোলন, এই যে আন্দোলন আপনি শুরু করছেন বা আপনাদের নেতৃত্বে হচ্ছে, আপনি তো মূলত এটার কেন্দ্রীয় সমন্বয়ক, তো এই ক্ষেত্রে এই আন্দোলন কতদিন চলবে বলে আপনি মনে করেন? যতদিন পর্যন্ত আমাদের 6 দফা সহ আরো কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে, এই লক্ষ্যগুলো অর্জিত না হচ্ছে, ততদিন চলবে। আরেকটি মহতারাম, বিষয় হলো, যতক্ষণ জি পর্যন্ত জি বাংলাদেশের কারাগারে একজন মাজলুম আছে, একজন মাজলুমও আছে কারাগারে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। মাশাআল্লাহ, এবং শুধু বাংলাদেশ মাশাআল্লাহ, না, আমরা জাযাকুমুল্লাহ। আশা করি আমাদের এইটুকু হিম্মত আছে। আমাদের ওস্তাদরা বলতেন, আল হিম্মতু হিয়াল ইসমুল আযম। আযম। আমাদের এতটুকু হিম্মত আছে, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা এখন আসতেছে ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত, আলহামদুলিল্লাহ। আগে যদিও অনেকে এটাকে নিয়ে ভয় পাচ্ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কর্মসূচির পরে এবং আমাদের কিছু সফলতার পরে আপনি দেখবেন যে নীলফামারী, আমরা ওই যে কেন্দ্রীয় যে একটা কারাগার আছে, নীলফামারী কারাগার, সেখানকার সুপারকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি এবং তিনি অনেকটা সংশোধন করেছেন। জি এবং এমনকি যে মাওলানা রহমানীর মুক্তি সহ জি আরো জি। কিছু কারাবন্দীকে যখন না, আপনাদের আলহামদুলিল্লাহ, এবং আমি নিজেও রাজপথের কিছু সফল আন্দোলন আমরা আমি করলাম, নিজেও আলহামদুলিল্লাহ যতটুকু এখন অনেকে যুক্ত জেনেছি হচ্ছেন। তাতে, জি তো আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত শুধু আপনাদের বাংলাদেশ না, আমরা চাই এই সংগঠনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে, আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক আলহামদুলিল্লাহ, পর্যায়ে নিয়ে যেতে, সারা বিশ্বের কারাবন্দীদের নিয়ে কাজ করবে। আপনাদের কাজের বেশ কিছু সফলতা আমরা চোখেই দেখতে পেয়েছি, যেমন মুফতি জাসিমুদ্দিন রহমানী হাফিজাউল্লাহ, ওনার মুক্তি সহ আরো গুরুত্বপূর্ণ কিছু মানুষের মুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমাদের সময় অনেক হয়ে গিয়েছে, 49 মিনিট রানিং আমরা চলছি, 49 মিনিট প্লাস। এই মুহূর্তে এসে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যদিও বিষয়টা এটার সাথে রিলেটেড না, তবে আমরা একটু আপনার বিশদভাবে চিন্তা প্রশ্নগুলো করলে নেওয়ার আগে রিলেটেড। আসলে আমাদের না, না, আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন, ছিল একটা 6 দফার বিশ্লেষণ। একটা যেহেতু সেখানে যাচ্ছি, 6 দফার সেখানে বিশ্লেষণ সেখানে ছিল। যাচ্ছি, সেখানে যাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আলেম ওলামাদের জাতীয় ঐক্যে তরুণ আলেমদের ভূমিকা কি হতে পারে? এই প্রশ্ন কিন্তু আমি মুফতি জাসিমুদ্দিন রহমানী হাফিজাল্লাহ ওনাকেও করেছিলাম, এবং আপনাকেও একজন তরুণ আলেম হিসেবে, উনি তো মুরব্বীদের পর্যায়ে চলে গেছেন বয়সে, তো আপনি তো তরুণ আলেম এবং আপনি একদম উদ্যমী মানুষ, আপনি যথেষ্ট মানে কর্মক্ষম ব্যক্তি। এই ক্ষেত্রে তরুণ আলেম ওলামাদের ঐক্যের ব্যাপারে তরুণ আলেমদের ভূমিকা কি হতে পারে সংক্ষেপে বলে আপনি 6 দফার বিশ্লেষণে চলে যাবেন, 6 দফাটা তুলে ধরবেন। জি এখানে আমি প্রথমে যেটা মনে করি, আমাদের তরুণ আলেমদের কথা, কর্মে ও নিয়তে সৎ হতে হবে। মাশাআল্লাহ, যে মাশাআল্লাহ, শুধুমাত্র আমি ঐক্যের কথা বললাম, জি ঐক্যের ফর্মুলা দিলাম জি এবং ঐক্যের থিওরি দিলাম, জি কিন্তু আমি নিজেই হয়তো ঐক্যের এই কথায় আমি নিজেই সৎ না। জি 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 ঠিক আছে, জি এই বিষয়ে ইনশাআল্লাহ আপনি আরেকটি অনুষ্ঠান talk show করবেন। জি মানে ব্যবস্থা করেন, জি বিস্তারিত বলবো। আমাদের তরুণ আলেমদের কথা, কর্মে ও নিয়তে সৎ হতে হবে জি এবং প্রবীণ আলেমদের সাথে আমাদের কানেক্টিভিটি। বিভিন্ন মিটিং করে জি যে বর্তমান যে পরিস্থিতি তাদের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে। ভিত্তি কি, আপনি কেন দূরে আছেন? কমপক্ষে উম্মাহ যেই বিষয়গুলোতে একমত, মহতারাম, যেই তাহলে বিষয়গুলোতে একমত, তাহলে এই আপনার বিষয়টা একজনকে কথার আমি নির্ধারণ পরিপ্রেক্ষিতে, করেন। জি আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করতে হয়, আপনি যেই মতে আছেন বা আপনার প্রসঙ্গে বা আপনাদের প্রসঙ্গে অনেকেরই নাম বলা যায়, আমি নাম বলছি না, আপনি বুঝে ফেলবেন, যে একটা বিতর্ক আছে যে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না বা মুরব্বীদের সাথে যথাযথ আচরণ করা হয় না। আপনি এখন যেটা বললেন যে মুরব্বীদের সাথে কানেক্টিভিটি, তাদের সাথে পরামর্শ বা ক্ষেত্রবিশেষ তাদেরকে বাধ্য করা, তো এই বাধ্য করা তো আলোচনার ভিত্তিতেই করা যায়, তাদেরকে সম্মান দিয়ে তাদের কাছে গিয়ে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে, যদি তিনি ভুল করেন, মুরব্বীও ভুল করতে পারেন, মুরব্বী মানে যে ভুল করতে পারেন এমন না, তো তাদের সাথে পরামর্শ করে এবং যেই কাজের আপনার ফলাফল আপনার কাছে আছে, অর্থাৎ যেটার আপনার অভিজ্ঞতা আপনার কাছে আছে, সেটা আপনার মুরব্বীর সামনে পেশ করলেন, মুরব্বী যদি গ্রহণ না করে তাহলে তাকে বুঝাইলেন, এই ওয়েতে আগাইলে কেমন হয়? জি জি, আমি সেটাই বলছি, তাকে বোঝানো হবে জি এবং যেই মুরব্বী ঐক্যের ক্ষেত্রে বাধা হবে জি জি এবং জি এটার উপর
উপলব্ধি হবে যে আসলে উনি আদর্শিক কোনো কারণে না, বরং নিজের ঐক্যবদ্ধ হলে হয়তো উনি প্রধান হতে পারবেন না। কারণ আছে না যে জি একটা ছোট দল আর একটা বড় দল, জি এখন দুই দল যদি একাকার হয়ে যায়, জি তো স্বাভাবিকভাবে বড় দলের যিনি প্রধান আছেন অথবা যিনি বড় পাবলিক ফিগার, তাকেই হয়তো নেতৃত্ব দিতে হবে। জি তো এইসব কারণে কিন্তু অনেকে শুধুমাত্র আদর্শিক ভিত্তিটাকে সামনে আনে, হচ্ছে। কিন্তু মূলত তার থাকে তার গতি ছুটে যাবে। জি জি তো যেই মুরব্বীর মধ্যে এরকম দেখা যাবে, তাকে বর্জন করতে হবে। তাকে তো আমরা শেষ করে দিতে পারবো না, জি জি তাকে বর্জন তো করতে পারবো। জি মানে যেই অবশ্যই। মুরব্বী অনৈক্য করবে, জি যেই মুরব্বী নফসের ধোকায় বা দুনিয়ার মোহে, গদির মোহে অনৈক্যে থাকবে, তাকে আমরা অন্তত বর্জন করব। জি প্রত্যেকটা তরুণ মোহতারাম, আলেম যদি এই সিদ্ধান্ত নেয় মোহতারাম যে আপনি, ঐক্যের ক্ষেত্রে যেই ফাটল সৃষ্টি করে, তাকে আমরা বর্জন করবো। জি আপনি এখন যে কথাগুলো বললেন এবং আমি সবগুলো মনে করি কথাই, এই জি অনৈক্যগুলো তরুণরা করে না। জি আপনার সবগুলো কারণ কথাই অনেক প্রত্যেকটা দামি। তরুণ আলেম, জি 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 প্রত্যেকটা তরুণ আলেম জি আপনি, প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, কোনো না কোনো প্রবীণ আলেমের সাথে যুক্ত আছেন। যেমন আমি অনেক প্রবীণ আলেমের সাথে যুক্ত আছি, কিন্তু আমি তাদের বদনামের কারণ হইতে চাই না। এই জন্য আমাকে আপনি কখনো দেখবেন না, একমাত্র জসিমুদ্দিন রহমানী হাফিজাউল্লাহকে যখন পেরোলে মুক্ত করলাম, ওই সময় আবেগে আমি প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলাম জি ওনার ছবিটা। এটা ছাড়া আপনি কখনো আমাকে দেখেন নাই হয়তো যে আমি কোনো আলেমের সাথে গিয়েছি, সেলফি তুলেছি, এটা প্রোফাইলে দিয়েছি। কেন দেই নাই? যে আমার কাছে মনে হয়েছে আমি যদি ওনার ছবিটা প্রোফাইলে দিতে, ওনার বদনাম হবে। জি 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 কথা বুঝতে পারছেন? জি আমি কোনো মুরব্বীর বদনামের কারণ হইতে চাই নাই, যার কারণে এগুলো আমি প্রকাশ করি না। জি। কিন্তু আমিও কোনো না কোনো মুরব্বীর সাথে কানেক্টেড আছি, না এবং এটা অসংখ্য মুরব্বীর সাথে এটা আলহামদুলিল্লাহ এটা কানেক্টেড আছি। এটা আমি অনুষ্ঠানের স্বার্থে মানে সামনে বলতে চাই না, তবে আপনি যে চেষ্টা করেন এটার আমি নিজেও শাহেদ। মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাউল্লাহর মুক্তির জন্য এবং আপনার দৌড়াদৌড়ির ব্যাপারটা আমি ইন্টারনালও যেটা জানি, আলহামদুলিল্লাহ আপনার চেষ্টা অনেক প্রশংসনীয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। মহতারাম আপনি গুরুত্বপূর্ণ কথা এবং বলছিলেন, শেষ পর্যায়ে এসে আপনি যেটা বললেন যে, কৃতজ্ঞতা আদায় করছি এক্ষেত্রে জি যে আমাদের হেলিকপ্টারের প্রয়োজন ছিল, ওই সময় আপনি ফোন দিয়েছিলেন যে আমি আল্লাহ হেলিকপ্টারের ব্যবস্থা করে আল্লাহ দিতে পারবো। আল্লাহ কবুল করুক। এখন বিষয়টা এটাও হলো, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা আল্লাহ প্রকাশ করছি যে আপনি আল্লাহ আল্লাহ কবুল করুক। আপনি যেটা বললেন যে মুরব্বী আলেমদের সাথে আলোচনার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, এই ব্যাপারে আমরা পরবর্তীতে কখনো ইনশাআল্লাহ আলোচনায় আসবো, বসবো। আজকে আপনি শেষ করবেন 6 দফার পর্যালোচনার বিষয়। আপনি চাইছিলেন যে 6 দফা তুলে ধরতে, এইটা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। জি 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 ইনশাআল্লাহ। আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে স্লোগান, জি সেটি হলো সবাই যখন মুক্তি পেল, আমার ভাই জেলে কেন। জি আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। জি এবং আমাদের একটি লিখিত প্রতিবেদন আছে, এটি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। জি এরপরে ইনশাল্লাহ আপনি যদি এই 6 দফার উপর আপনার কোনো প্রশ্ন থাকে, জি তাহলে আমি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ, জি বা দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে। একটু সংক্ষেপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ব্যানারে ছাত্র শিক্ষক, ওলামা তোলাবা ও আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদী স্বৈরাচার খুনি হাসিনাকে পতন করে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছিলাম। আমরা লক্ষ্য করেছি নতুন স্বাধীনতা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারামুক্ত নিরপরাধ ওলামা ও জনতা এখনো কারাগারে আবদ্ধ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার রেখে যাওয়া দলীয় আদালত জামিন দিতে বৈষম্য করছে। তাই আমরা দলমত, ধর্মবর্ণ, দলীয় নির্দলীয়, সেলিব্রিটি নন সেলিব্রিটি নির্বিশেষে সকল মাজলুমদের কারামুক্তির লক্ষ্যে নিচের 6 দফা দাবি নিয়ে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে ডাক দিচ্ছি। আমাদের 6 দফা। আমাদের প্রথম দফা, আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। জি আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। আপনারা জানেন যে সন্ত্রাস বিরোধী কালো আইন ছিল এটা স্বৈরাচারের হাতিয়ার। এই আইনের মাধ্যমে এবং কথিত ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অসংখ্য মানুষকে কারাবন্দী করা হয়েছে, এবং অন্যান্য বিভিন্ন মিথ্যা মামলায়ও অসংখ্য মানুষকে কারাবন্দী করা হয়েছে। আমরা চাই তাদের সকলকে মুক্তি দেবে। এখনো স্বাধীন দেশে কেন আমাদেরকে হাজিরা দিতে হবে? জি স্বাধীন দেশে উকিলের পেছনে কেন টাকা খরচ করতে হবে? জি স্বাধীন দেশে মামলা ফাইলিং, এই দেখেন আজকে আমাকে একজন ফোন করছে, আজকে আমাকে এক বোন ফোন করছে, ফোন করে বলতেছে দেখেন আগে তো খরচ করেছি, মেনে নেওয়া যায়। তিনি তার মামলাটা লড়াই করার জন্য একজন আলেমকে দায়িত্ব দিয়েছেন, জি এবং তিনি মানে মামলা পরিচালনায় অভিজ্ঞ। জি তারপরে উকিলের সাথে চুক্তি করেছে 1,20,000 টাকা, আর আগে লক্ষাধিক টাকা তাকে দিয়েছে। কেন? হোয়াই? কেন এটা হবে স্বাধীন দেশে? একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হইলো। জি জি প্রায় 8-10 বছর তিনি স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, তার সন্তান পিতা ডাকতে পারছে না। এখন দেশ স্বাধীন হলো, আপনি বলেন যে এখনো একটা মাজলুম পরিবারে 6-7-8 বছর যদি কারো স্বামী জেলে থাকে, এতদিন ধরে তো তারা চেষ্টা করছে, জি এরপরেও স্বাধীন দেশে 2-3 লক্ষ টাকা একটা মাজলুম পরিবার যদি খরচ করতে হয়, তাহলে বলে আমরা কোথায় আছি? না না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
এটা এটা অত্যাধিক কেন এই মামলাগুলো তো মাত্রাতিরিক্ত সাধারণ ক্ষমা বা জি। ক্ষমা কেন জি তাদেরকে সরকারিভাবে ফুলের মালা দিয়ে দিয়ে বের করা দরকার ছিল, জি বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে যারা আছে, জি ডিজিটাল নিরাপত্তা আইনে যারা ছিল, এরপরে রাজবন্দী যারা, জি সবচেয়ে বড় রাজবন্দী হলো আলেম ওলামারা। জি কারণ এই খুনি হাসিনা হলো একটা নাচের পুতুল, মূলত ভারত হলো আমাদেরকে স্বাধীন করেছে, জি। আর ভারতের বিরোধিতা সবচেয়ে বেশি করেছে আলেম ওলামারা। জি এই জন্য আমি বলবো এই 2024 সালের রাজবন্দী হলো আলেম ওলামারা। জি ফ্যাসিস্ট হাসিনা আমলের সর্বশ্রেষ্ঠ রাজবন্দী হলো আলেম ওলামারা। তাহলে তাদের মামলা এখন জামিন কেন নিতে হবে? কিসের আবার আইনি প্রক্রিয়া? জি আপনি দেখেন মাহমুদুর রহমানের এই যে মুক্তির ক্ষেত্রে তার আইন দেখাচ্ছে। আমার প্রশ্ন হইলো ইউনুস সাহেব তার বিরুদ্ধে তো মামলা ছিল, জি তার ক্ষেত্রে আইন কোথায় গেল? জি আরো কয়েকজন উপদেষ্টার নামে মামলা ছিল। জি এমনকি যদি আপনি আইন দেখান তাহলে হাসিনার রেখে যাওয়া আইনে তো বর্তমানে সরকারি বৈধ হয় না। আমি যদি ফ্যাসিস্ট হাসিনার আমলের আইনকে গণ্য করি জি তাহলে বর্তমান সরকার বৈধ হয় কিভাবে বলেন? জি জি তাহলে বাস্তব। আপনি যদি আইন দেখান মজলুমদের ক্ষেত্রে, আলেম ওলামাদের ক্ষেত্রে, এবং এই স্বাধীনতার মাস্টার মাইন্ড জি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ক্ষেত্রে আপনি যদি আইন দেখান, জি। আপনি দেখেন তার জন্য আন্দোলন করতে হয়েছে। জি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন মাহমুদুর রহমানের পক্ষে আন্দোলন করেছেন। জি ইনকিলাব মঞ্চ মাহমুদুর রহমানের পক্ষে আন্দোলন করেছে। তারপর নেটিজেনরা অনলাইনে আন্দোলন করেছে। জি কেন? এই স্বাধীন দেশে যিনি স্বাধীনতার মাস্টার মাইন্ড তাকে তো সরকারি ভাবে এই দেশে নিয়ে আসার দরকার ছিল, এবং উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া দরকার ছিল, বিশেষ করে তথ্য প্রযুক্তি বা মিডিয়া সংক্রান্ত যে মন্ত্রণালয়, এর দায়িত্ব তো মাহমুদুর রহমান সাহেবকে দেওয়া দরকার ছিল। জি। মোহতারাম তাহলে কি সেই ভারতের বি টিমই এখন দেশ চালাচ্ছে কিনা? মোহতারাম আমাদের সময় হাসিনা কিন্তু ছিল 1 A ঘন্টা team, প্লাস। এখন এ টিম শেষ হয়েছে, এখন বি টিম শুরু করছে কিনা? তো এই জন্য এই সকল রাজবন্দীকে নতুন ভাবে সংজ্ঞায়িত করতে হবে। জি জি রাজবন্দী বলতে শুধুমাত্র যে বিএনপি রাজনীতি যারা করেছে তারাই রাজবন্দী, জামাতের রাজনীতি যারা করেছে তারাই রাজবন্দী না, যারা ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে কারাগারে গেছে, জঙ্গি মামলা খেয়েছে তারা রাজবন্দী, যারা মুজিব বর্ষ নামক গণবর্ষ পালনের বিরুদ্ধে করেছে তারা রাজবন্দী, যারা শেখ মুজিবের মূর্তি বানিয়ে দেশের সম্পদ অপচয় করার বিরুদ্ধে বলেছে তারা রাজবন্দী। জি এই রাজবন্দীদেরকে এদের জন্য কেন আইনি প্রক্রিয়া করতে হবে? জি আইনি মোহতারাম প্রক্রিয়া যেতে হবে কেন? এদের গ্রেফতারটাই তো বেআইনি। জি আপনার দাবি এরপর আমাদের উত্থাপন দ্বিতীয় দফা হলো আপনার দাবি উত্থাপন সন্ত্রাস হয়ে গেছে। বিরোধী জি, আইন 2009 নামক জি কালো আইন অনতি বিলম্বে বাতিল করতে হবে। বাতিল করতে হবে। কারণ এই আইন হলো ফ্যাসিবাদের হাতিয়ার। যে কোনো সরকার, কারণ এর হলো দুনিয়া লোভী সরকার, যেই সরকারই আসুক, যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হচ্ছে জি ততক্ষণ পর্যন্ত যত সরকারই আসবে এরা কিন্তু শুধুমাত্র বস্তুবাদী চিন্তা করে। জি আর বস্তুবাদী চিন্তায় যারাই থাকে তাদের ভিতরে কিন্তু নৈতিকতা দূর হয়ে যায়, বিশেষ করে ক্ষমতার স্বাদ পাওয়ার পর জি তাদের থেকে নৈতিকতা চলে যায়। চলে যায়। আর যখন নৈতিকতা চলে যাবে তখন এই সন্ত্রাস বিরোধী আইন 2009 ব্যবহার করে তারাও ফ্যাসিবাদ দেশে সৃষ্টি করতে পারে। জি এই জন্য ফ্যাসিবাদ, যেহেতু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, তো হাসিনার সময় যে আইন তৈরি হয়েছে সন্ত্রাস বিরোধী আইন 2009, এই কালো আইনও বাতিল করতে হবে। জি এবং এই কালো আইনের ভিত্তিতে যে সকল বাহিনীগুলো রয়েছে জি এই সকল বাহিনীগুলোর ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে হবে যে এই বাহিনীগুলোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। যেই বাহিনীগুলোর প্রয়োজনীয়তা আছে সেগুলো সংস্কার করতে হবে, যেই বাহিনীগুলোর প্রয়োজনীয়তা নাই সেগুলো বিলুপ্তি ঘোষণা করতে হবে। জি যেমন মোহতারাম আমরা জানি পুলিশের একটা কাজ আছে, সেনাবাহিনীর কাজ আছে, বিমান বাহিনীর কাজ আছে, নৌবাহিনীর আলাদা কাজ আছে, কিন্তু এমন কিছু বাহিনী আছে যাদের আসলে কোনো কি নাই, কাজ নাই। কোনো কাজ নাই। জি এ কারণে এদের কাজ হলো জনগণের উপর নির্যাতন চালিয়ে সরকারের মধ্যে একটা ভয় তৈরি করা যে আমরা যদি না থাকি আপনার পতন হয়ে যাবে। এদের কাজ হলো এটা, মোহতারাম এদের রুজি রুটির জন্য জি। এরা নিরীহ জনগণকে জঙ্গি বানায়। জি মোহতারাম তো আসলে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছেন ভেবে দেখা দরকার যে এই বাহিনীগুলো দরকার আছে কিনা। দরকার থাকলে সংস্কার চাই, জি আর যেগুলো দরকার নাই সেগুলোর বিলুপ্তি চাই। জি মোহতারাম তো এই নাম্বারগুলো আইন এবং আইনের সহযোগীদের বিলুপ্তি আমরা চাই। 1 ঘন্টা প্লাস। 3 নম্বর দফা আমাদের জি বলেন। আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। যেমন দেখেন আপনার গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভাই মুক্তি পেয়েই আমাদের সাথে দেখা করতে এসেছেন, আলহামদুলিল্লাহ। তিনি 19 বছর যাবত কারাগারে ছিলেন, 19টা বছর মিথ্যা মামলায় তিনি কারাবন্দী ছিলেন। 19 বছর। তো 4 বছরের মাথায় 6 জনের মধ্যে 6 জন জামিন পাইছিলেন, এর মধ্যে 4 জন বা 5 জন বেকসুর খালাস, মুক্তি একেবারে বেকসুর খালাস হিসেবে মুক্তি পাইছেন। ইনি পাইলেন 19 বছর পরে। এখনো ওনার কেস পার্টনার অনেকে কারাগারে আছেন। উনি একেবারে একজন কৃষক মানুষ। ওই যে জেএমবির যে সময়টা ছিল ওই সময় তো পুলিশ যখন আসামি খুঁজে পায় নাই তখন যাকে পাইছে তাকে জেএমবি হিসেবে দেখাইছে। তারা যদি প্রকৃত জেএমবি হবে তাহলে খালাস বেকসুর খালাস কেন হইলো? তাহলে এই যে যেই লোকগুলো বেকসুর খালাস হইলো, যেহেতু রাষ্ট্র মামলা এখানে বাদী ছিল রাষ্ট্র, তো রাষ্ট্র তাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে নিয়েছেন। ওই ভাই বলতেছেন তার
স্ত্রী চলে গেছে বলতে তিনি জেলখানা থেকে অনুমতি দিয়েছিলেন জি যে যেহেতু আমার আর বের হওয়ার আশা নেই, ভাই কারাগারে এমন কিছু মানুষ আছে জি মানে যারা বের হওয়ার আশা করে না। জি আমরা যারা 2-4 দিনের জন্য কারাগারে যাই, আমরা হলো মেহমান, তারা আমাদের মেহমানদারি করে। জি আমরা জেলে যাওয়ার সাথে সাথে ভাই আমাদের পরিবার, আমি যে লম্বা সময় কারাগারে ছিলাম, তো এর মধ্যে আমার স্ত্রী তখন যুবক, এখনো তো যুবক, তখন তো আরো বেশি একেবারে তরুণী বলা চলে। তো এই তরুণী আমার স্ত্রী তার 3 জন সন্তানকে নিয়ে বারবার কোর্টের বারান্দায় ঘুরেছে। আমাকে তো হাজিরার জন্য কোর্টেও নেওয়া হয়নি, এরপরে কারাগারেও দেখা করতে দেওয়া হয়নি, এবং এই ধরনের বৈষম্য এখনো অনেক কারাগারে আছে। তো যাই হোক, আমি আমার স্ত্রীকে অনুমতি দিয়েছিলাম যে তুমি যদি তোমার থেকে যেন কোনো গুনাহ না হয়ে যায়, আমারও হয়তো আশা নেই বের হওয়ার, যেহেতু অন্য ভাইদেরকে দেখেছি তারা আশা হারিয়ে ফেলেছে, এজন্য আমিও কিছুটা আশা হারিয়ে ফেলেছিলাম এবং বলেছিলাম তুমি যদি চাও তাহলে আমাকে মানে বাদ দিয়ে, মানে কতটা কষ্ট নিয়ে, মানে জি আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার স্ত্রীর চাইতে ভালো, বেশি ভালো আমি কাউকে বাসি না, কারণ দিনের ক্ষেত্রে সে হলো আমার সবচেয়ে বড় সহযোগী। তো এই মানুষটাকে আমি বলেছি যে তুমি কি করো, অনুমতি দিয়ে দিয়েছি তাকে। তো ওই ভাইও তার স্ত্রীকে অনুমতি দিয়েছেন, তো আমার স্ত্রী যায় নাই, আমার সৌভাগ্য, আমার অপেক্ষা করেছে তিনি। তো ওই ভাইয়ের স্ত্রীকে তিনি অনুমতি দিয়েছেন, তিনি অন্যত্র বিবাহ বসেছেন। এই যে তার ফ্যামিলি তার থেকে ছিনিয়ে নেওয়া হলো, জি জি এখন তাকে বেকসুর ঘাস দিয়ে কি হবে? এটা জুলুম, এটা জুলুম। এরকম অসংখ্য মানুষ, অনেক তাহলে অনেক যাদেরকে ক্ষতিগ্রস্ত করা অনেক হয়েছে, মানে তাদের মাত্রা স্ত্রী অতিরিক্ত চলে গেছে, জুলুম, রাষ্ট্র দায়িত্ব নেবে, আনলিমিটেড। জি জি মহতারাম, আমরা রাষ্ট্রীয় খরচে তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। মহতারাম আমরা 1 ঘন্টার উপরে আছি, যাদের ব্যবসা বাণিজ্য নাম্বারগুলো। শেষ হয়ে গেছে, জি রাষ্ট্র তাদের পুনর্বাসন করবে ব্যবসায়ী হিসেবে, জি এবং রাষ্ট্র তাদের অর্থনৈতিক ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো সেই ক্ষতিপূরণ গুলো দিবে, এটা তো রাষ্ট্রে দিতে হবে। আমাদের 4র্থ দফা, রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না, আদালতে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। দেখেন এই যে পুলিশের একটা আইন আছে যে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, জি পরে যে অস্বীকার করে যে আমরা গ্রেফতার করি নাই, জি যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে ভাই। আমি যে মসজিদে ফজর নামাজ পড়ি, ফজর নামাজের সময় চারিদিকে ঘেরাও দিছে। ঘটনাক্রমে ওই দিন আমি অন্য এক মসজিদে, আমার প্রোগ্রাম ছিল, আমি কয়েকটা মসজিদে ফজর পর তাফসির করতাম, জি তো তাফসিরের জন্য আমি অন্য মসজিদে গেছি। জি তো এই কারণে আমাকে ওরা গ্রেফতার সাথে সাথে করতে পারে নাই। তখন আমি লাইভে, তখন এক মুসল্লি আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার কারণে সে মুসল্লির উপরে তারা নির্যাতন করেছে, কেন আমাকে জানিয়ে দেওয়া হলো যে আমি যদি পালিয়ে যাই, তখন আমি একটা লাইভ করি যে এরকম এরকম আমাকে গ্রেফতার করতে আসছে, আমি তো চোর না, আমি তো ডাকাত না, আমি কেন পালায়ন করব। তো আমি সরাসরি তাদের সাথে দেখা করেছি। তো ওইখানে আমাকে যখন গ্রেফতার করে, চেয়ারম্যানদের কাছে তারা কি দিয়েছে, মানে লিখিতভাবে সই দিয়েছে যে আমি অমুক ওসি বলছি, আমি বিক্রমপুরীকে নিয়ে যাচ্ছি, লিখিত দিয়ে গেছে, আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে যাচ্ছি। চেয়ারম্যানদের কাছে লিখিত দিয়ে গেছে, স্থানীয় অনেক গণ্যমান্য লোক, এই লোকের কাছে লিখিত কপি আছে। এরপরেও তারা অস্বীকার করেছে, যে তারা আমাকে গ্রেফতার করে নাই, আমাকে নিয়ে আয়না করে রেখেছে। আমার পরিবার যখন যোগাযোগ করেছে, বলেছে মিডিয়ায় যাবেন না, মিডিয়ায় গেলে আর ছেলেকে পাবেন না, মিডিয়ায় যদি না যান আমরা জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদের পরে যদি কোনো কিছু না পাই হয়তো এমনি ছেড়ে দেবো, অথবা ছোটখাটো একটা মামলা দিয়ে ছেড়ে দেবো, কিন্তু যদি মিডিয়া যান তাহলে কিন্তু আর ছেলেকে পাবেন না। যার কারণে আমার পরিবার মিডিয়ার শরণাপন্ন হইতেও ভয় পাইছে। জি তাহলে এই যে দেখেন এটা সুযোগ কেন পাইলো, মহতারাম, এই যে পুলিশ সন্দেহ করলেই গ্রেফতার করতে পারবে, জি মহতারাম, আমরা সন্দেহ করলেই গ্রেফতার করতে পারবে, সময়ের, এইটার কারণে কিন্তু গুম করার সুযোগ আছে। জি 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 জি, আমরা সময়ের স্বল্পতার মধ্যে আছি, 1 ঘন্টা এই জন্য ক্রস করেছে, শুধু এটাকে তো নাম্বারগুলো পড়ে অন্যভাবে দেন। করা যায়। তোমার যদি কাউকে সন্দেহ হয়, জি এলাকায় চেয়ারম্যান আছে, জি এলাকায় মেম্বার আছে, জি এলাকায় জনপ্রতিনিধি আছে, জি তাকে সামনে নিয়ে তুমি কি করো, জি তাকে জিজ্ঞাসাবাদ করো। এরপর যদি কোনো গ্রাউন্ড পাওয়া যায় তাদের উপস্থিতি, মানে আইনি প্রক্রিয়া যেটা আছে, আইনি প্রক্রিয়া আগাবে। জি আইনি প্রক্রিয়া আগাবে, যেমন চায় তা তো না না, করতে এটা পারবে আইন না। আছে ভাই, এই জি আইনই বাতিল করতে হবে। জি ভাই ইসু মাহমুদি ভাই, জি আমি আপনাকে বলছি জি যে আইনটা আছে, এই আইনটাই বাতিল করতে হবে, যে পুলিশ চাইলেই সন্দেহভাজন হিসেবে না না কাউকে গ্রেফতার না করতে না পারে। না, আমি বলছি এটা যেন না না পারে, না এই আইনটাই বাতিল করতে হবে। বিক্রমপুরী ভাই, আমি বলছি যে তখন যা করছে তাও তো স্বেচ্ছাচারিতা, তখন যা আইনে আছে তাও তো মানে নাই। যেমন ধরে নিয়েছে, গুম করছে, মানে সে ধরে নেবে, সেটা তো ঘোষণা দিয়ে ধরে নেবে, এবং সে 24 ঘন্টা রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না তার কাছে, সেটাও তো সে করে নাই। তো নেওয়ার পরে যখন দেখছে বেতাল, তখন বলে যে না আমরা তো জানিই না। তো এই যে বিষয়গুলো, তখন আইনে যা ছিল, আইন তো বাতিল করতে হবে আপনি দাবি করছেন, কিন্তু আইনে যা ছিল তখন তাও করে না, তাও মানে না। আমি ওইটা বলছি যে আইন মতো করতো। একটু আমাকে সংক্ষেপ ভাই, একটু সংক্ষেপ। অসংখ্য নারী এবং শিশুরা, জি অসংখ্য নারী এবং শিশুরা কান্নাকাটি করে শুরু করেছিল, জি এবং কয়েকশো লোক, জি প্রায় 1000 খানেক লোক জমা হয়ে গেছিল ওখানে, এবং আমি ফেসবুক লাইভ করে ধরা পড়েছি। এমনকি আমাকে যখন ওরা টর্চার করবে আমি কানে শুনেছি যে কিন্তু লাইভ করে ধরা পড়েছে, এমন ভাবে পিটাইস যাতে কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ না হয়, কারণ লাইভ করে ধরা পড়ছে বা মারা না যায়, মারা গেলে কিন্তু লাইভ করে ধরা পড়ছে বিএনপি টিএনপি আবার আন্দোলন শুরু করবে। জি মহতারাম, সময় কিন্তু লাইভ করে ধরা পড়েছি বলে এরা আমাকে কি করেছে, মানে তাহলে তোমাকে শেষ করে দিত এরা। জি জি সময় অনেক বেশি হয়ে গেছে মহতারাম, 1 ঘন্টা ক্রস করছে, একটু নাম্বারগুলো পড়ে শেষ করে দেন। আমি দফাগুলো শেষ করছি। 4র্থ দফা, জি যেটা আমি বলছিলাম, রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না, জি আদালতের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। বিগত দিনে
যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। এই যে জিনিসটা, বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল জি। তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। জি এদেরকে কিন্তু ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। জি উদাহরণ বা দৃষ্টান্ত সৃষ্টি না করলে কিন্তু ভবিষ্যতেও সুযোগ নেবে। জি জি দেশের সকল গুমখানা বা আয়না ঘরগুলো খুঁজে প্রকাশ্যে বের করে আনতে হবে। জি আপনারা জানেন যে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস নামক একটি মানবাধিকার সংস্থা র্যাব ঘেরাও করেছিল কিছুদিন আগে, অল্প কিছু মানুষ নিয়ে জি র্যাব ঘেরাও করে তারা বললো আমরা র্যাব ওয়ানের ভিতরে আয়নাঘর আছে, এবং ওখানে কিছু ভুক্তভোগী সরাসরি গেছে জি যে আমি র্যাব ওয়ানের ভিতরে আয়নাঘরে ছিলাম। জি তো তারা অস্বীকার করতেছে এখানে কোনো আয়নাঘর নাই, আয়নাঘর নাই, এবং তাদেরকে ভিতরে ঢুকতে দিল না। মিডিয়া ছিল, তাদেরকে ঢুকতে দেয়নি। তারা যখন ওখান থেকে চলে আসলো, র্যাব উল্টো বিবৃতি দিল, বিবৃতি দিয়ে বলল যে এখানে যারা এসেছিল চিহ্নিত জঙ্গিরা আবার র্যাব মানে দেশকে অস্থিতিশীল করার জন্য এখানে ঘেরাও করতে আসছে। তো আমাদের আলেমুল আমাদেরকে আমরা বলবো, আমাদের যারা নেটিজেন আছে, তারপরে আমাদের যারা সুশীল সমাজ হবে তাদেরকে বলবো, দেখেন আল্লাহ কোরআনে বলেছেন তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, জি এই দিনগুলো মানুষের উপর ঘুরে ফিরে আসে। জি এই দিনগুলো ঘুরে ফিরে আসে। গতকাল আয়না ঘরে আমি ছিলাম, আজকে যে আপনি যাবেন না, আগামীকাল যে আমাদের ইসুফ মাহমুদি ভাই যাবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? অবশ্যই না, কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি শুধুমাত্র ইসলামিস্টরাই কি এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আয়না ঘরে গিয়েছে? সেকুলাররা কি যায় নাই? গেছে জাতীয়তাবাদীরা কি যায় নাই? গেছে জাসদ বাসদ যারা করতো তারা কি যায় নাই? কম বেশি সবাই গেছে। হ্যাঁ, হয়তো বড় অংশের নির্যাতনটা ইসলামপন্থীদের উপর দিয়ে এসেছে, যেহেতু ইন্ডিয়ার বিরোধিতা ইসলামপন্থীরাই বেশি করেছে। করেছে। জি 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 দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরদিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বারা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। জি 5 নম্বর দফা, 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে জি তাদের সঠিক লিস্ট করে পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে জি যে তিনি হেফাজতের আন্দোলনে দেশের জন্য শহীদ হয়েছেন জি এবং তারা ত্যাগ করেছেন। যদি মুসলিম হয় অবশ্যই তাহলে শহীদ হয়েছেন, জি যদি অমুসলিম হয় তাহলে তারা আত্মত্যাগ করেছেন। ত্যাগ করছে আমরা শুধু বলছি না যে মুসলিমের স্বীকৃতি দেওয়া হোক, জি যেহেতু শহীদ ইসলামের পরিভাষা সেহেতু এটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার হবে। আর আমার মনে হয় না শহীদ পরিভাষাটা অমুসলিমরাও পছন্দ করবে, জি অমুসলিমরাও পছন্দ করার কথা না, যেহেতু এটা ইসলামিক পরিভাষা। ইসলামিক তো পরিভাষা তাদের যেই পরিভাষা আছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হোক, জি কারণ ইতিহাস না হলে বিকৃত হয়ে যাবে। জি জি ইতিহাস বিকৃতি থেকে বাঁচানোর জন্য এই নিহতদের এবং আহতদের স্বীকৃতিটা খুব জরুরি। এটা কিন্তু রাষ্ট্র এখনো করেনি। জি জি আপনি দেখেন এটা কিন্তু রাষ্ট্র করেনি এখন। জি তো এখানে শেষ দফাটা, জি 6 নম্বর দফা, যে আরেকটা যে পয়েন্টটা আসলো এখানে, সুব্রত কুমার বালা, আপনি দেখেন সুব্রত কুমার জেলখানাকে মনে করা হয় সবচাইতে বেশি সিকিউরিটি জায়গা। জি সুব্রত কুমার বালার পয়েন্টে একটু আসি ভাই, একটু হয়তো লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি দ্রুত শেষ করার চেষ্টা করবো, এটাই কিন্তু মূল আলোচনা। জি জি তো সুব্রত কুমার বালা, আপনি এটা জানেন কিনা যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জি জানি জানি। যেদিন দেশ স্বাধীন হলো জি। তারপরে কিন্তু মাহমুদুল হাসান তারপরে গনবী, আমি কিন্তু লাইভ মহতারাম করেছি, মাহমুদুল লাইভ করে হাসান কান্নাকাটি গনবী শুরু ভাই করেছি। লাইভের মাধ্যমে শুনেছি। জি জি ওইটার মাধ্যমে, কিন্তু এটা কিন্তু শুরু করেছিলাম আমরা, এবং ওই প্রথমে কিন্তু রফিকুল ইসলাম মাদানী ভাই আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম জি এবং আরেকজন কেন্দ্রীয় সমন্বয়ক আলামিন সাকি, যিনি এখন সাধারণ মানে যিনি আমাদের এখন সাংগঠনিক সম্পাদক, জি আলামিন সাকি এবং শফিকুল ইসলাম সাহেবই প্রথমে যে ওখানে ঘেরাও শুরু করেন। এরপরে রফিকুল ইসলাম মাদানী ভাই যাওয়ার পরে ওখানে আমরা দাবি তুলি যে যতক্ষণ না, আমি তো অনলাইনে ছিলাম এবং তারা অফলাইনে যায়, যতক্ষণ না আমাদের সাথে মাওলানা রহমানী সহ মুসলিমদের দেখা করতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না। তখন আমাদের দাবি থাকে প্রথম 5 জন যাবে কারাগারের ভিতরে, এরপরে আস্তে আস্তে ওরা আবার বলে না 1 জন যাবে, এরপর শেষ পর্যন্ত 2 জন যাবে কমপক্ষে, এটা কি হয় নির্ধারিত হয়। তখন জি। আমাদের যিনি গাজীপুরে আছেন আহমদ সাদিক ভাই, জি তো উনি যান, এবং আমাদের রফিকুল ইসলাম ভাই, আহমদ সাদিক ভাই হলো আমাদের গাজীপুরের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, জি এখন বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, জি কমিটি এখনো চূড়ান্ত হয়নি। তো এই 2 জন মানুষ ওই দিন কারাগারে যান এবং দেখা করেন। জি তো ওই দিন কিন্তু এর আগে কিন্তু 6 জন মানুষকে হত্যা করে ফেলা হয়েছিল এবং তাদের লাশ অলরেডি পচে গিয়েছিল, যেটা গুনবী ভাই, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন, জি রফিকি ভাইকে উত্তম বিনিময় দান করুন, আমিন। কারণ তারা না গেলে শুধু আমাদের চিল্লাচিল্লিতে এটা কাজ হতো না, জি কারণ আমাদের চিল্লাচিল্লিকে জাতি গুরুত্ব দিচ্ছিল না। জিতছিল না। যখনই এখানে তারা গিয়েছেন তখনই কিন্তু এটা গুরুত্ব পেয়েছে। আল্লাহ তাআলা তাদের 2 জনের ছায়া আমিন। আমাদের উপর দীর্ঘায়িত করুন, আমিন মাজলুমদের প্রতি দরদ তাদের অন্তরে আরো বাড়িয়ে দিন। আমিন। তো ওই সময় যে সুব্রত কুমার বালা 6 জন মানুষকে হত্যা করলো, জি এখানে কিন্তু সুব্রত কুমার বালাকে নিয়ে কি হয়েছে আপনি কোনো পেপার পত্রিকায় পেয়েছেন? এটা কি বিচার হয়েছে? না কেন এই হত্যাকাণ্ড ঘটলো? না কারণ মাওলানা রহমানী কিন্তু এখন কারাগারের বাইরে আছেন, জি
এমনকি অনেক মাধ্যম ওই দিনের ঘটনা যারা প্রত্যক্ষ সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী জি, তারা অনেকেই কিন্তু কারাগারে বাইরে আছেন। বাইরে আছে। কেন কেন তাদেরকে মিডিয়ার সামনে আনা হচ্ছে না? জি, কেন তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে না? জি, ওই দিন কারাগারের ভিতরে কি ঘটেছিল? জি, কেন এটার বিচার বিভাগীয় তদন্ত করা হচ্ছে না? খুনি হাসিনাকে নাকি গুলি করেছিল টিটি সোহেল, সে নিজেই গর্ব করত। আহ তো সে আপনার যশোর কেন্দ্রীয় কারাগারে ছিল। তো সে আমাকে বলতো, ভাই আমার জামিন হয়ে যায়, আওয়ামী লীগের লোক আমাকে জামিন করে, আর আমি নিজে আমার বউকে দিয়ে মামলা দেওয়ায় আমি ভিতরে থাকি। আমাকে, ভাই কেন আপনি ভিতরে থাকেন? বলছে আমি বাইরে গেলে আমাকে ক্রস ফায়ার দেবে, এবং ভিতরে থাকলে সরকারি নিরাপত্তায় থাকবো, এখানে আমি মারা গেলে সরকার জিম্মাদার হবে। জেলখানা হলে সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে সিকিউরিটির জায়গা। আপনি দেখেন সেই সিকিউরিটির জায়গায় 6 জন তরতাজা যুবক মানুষকে হত্যা করে ফেলা হইলো, অথচ রাষ্ট্র এটা নিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। আপনি ভাবতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার, যেটাকে হাই সিকিউরিটি বলা হয়, জি, হাই সিকিউরিটি থাকা আসামিদেরকে হত্যা করা হলো 6 জন, এটাকে নিয়ে কিন্তু তদন্ত হয় নাই। জি, এই জন্য আমাদের 6 দফার মধ্যে এইটাও একটা দাবি। আর সরকার যেন এটা না মনে করে আমরা এটা ভুলে গেছি। জি, বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন কাজে আমাদের পরিবার আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের ব্যস্ততা ব্যবসা আছে। বাণিজ্য জি, আছে, জি, বিভিন্ন এইগুলো আমরা এতদিন গুছাতে পারি নাই। এখন একটু দৃষ্টি দেব যে এগুলো একটু গুছাবো। তারপরে আমাদের আন্দোলনের মাঠ কিন্তু আমরা ছেড়ে দেই নাই। জি, আমাদের আন্দোলনের মাঠ কিন্তু ছেড়ে দেই নাই। জি, আমাদের পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আমাদের বুকে বল আছে। আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখন জনতা আছে। এই যে গত কয়েকদিন আগে এই যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে নিয়ে যখন আমরা মানববন্ধন করলাম, জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়কে আসছিলেন। জি, ওই 7 জনের মধ্যে না, কিন্তু জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 7 জন, ওই 7 জন না, জি, কিন্তু কেন্দ্রীয় সমন্বয় কিন্তু আরো অনেকে মিডিয়ার যাদেরকে ফোকাস করে না, জি, তাদের মধ্যে একজন আসছিলেন এবং নৈতিকভাবে আমাদেরকে সমর্থন দিয়ে গেছেন এবং বলেছেন জি, আমাদের এই আওয়াজগুলো উপরে পৌঁছে দেবেন। জি, ইতিমধ্যে তো আমরা আসিফ নজরুল স্যারের কাছে আমাদের স্মারকলিপি 6 দফার স্মারকলিপি পৌঁছে দিয়ে এসেছি, জি, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ভালো মতো এটা পড়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন। জি, মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জানতে পারছি, জি, সরাসরি আমাদেরকে উনি অফিসিয়ালি জানান নাই। মিডিয়ার মাধ্যমে আমরা জানছি যে তিনি এই আইনটাকে বাতিল করার কথা বলছেন জি, বা কারাম দ্রুত মুক্তি দেওয়ার কথা বলছেন, জি, কিন্তু আসলে কার্যকর হচ্ছে না। কার্যকরী যদি হইতো এখনো কারাগার থেকে কেন রিয়ারেস্ট করা হচ্ছে আমার ভাইদেরকে? জি, কার্যকরী করা যদি হইতো তা এখনো লাখ লাখ টাকা কেন উকিলকে দিতে হবে? কেন দিতে হবে এটা? জি, এরপর আমাদের পরবর্তী দফা হলো 5ম দফা। 6, 6, সেটা হয়ে গেছে 5ম দফা, জি, যে 13 সাল এবং 24 সালের সকলদেরকে এই দিতে হবে। জি, 6 ষষ্ঠ নম্বর। যে দফাটা আছে জি, আমাদের, জি, সেটা হলো কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আপনি দেখেছেন যে আমরা ইতিমধ্যে নীলফামারী কারাগারের ওখানে যে মানববন্ধন করেছিলাম। জি, প্রথমে আমাদেরকে তো তারা মানববন্ধন করতেই দিবে না, বিভিন্ন দালালরা এবং গোয়েন্দা সেজে আমাদেরকে হয়রানি করতে লাগলো। আমরা যদি মানববন্ধন করি আমাদেরকে তুলে নিয়ে যাবে, এই করবে সেই করবে, কিছু লোক হুমকি ধমকি দিতে লাগলো। এমনকি হুমকি ধমকির কারণে কিছু লোক মানববন্ধন না করে চলে গেল। এমন একটা অবস্থা হলো যে ব্যানার ধরার মতো লোক নেই। তখন আমি আবার স্ট্যাটাস দিলাম, যদি আজকে আমাদেরকে মানববন্ধন করতে না দেওয়া হয়, এই নীলফামারীতে আমরা গণসমাবেশে ডাক দেবো, প্রয়োজনে কারাগারকে ঘেরাও করবো। যখন এইভাবে বললাম তখন তারা আমাদেরকে মানববন্ধনের সুযোগ দিয়েছে, এবং বিটিভি সহ আরো অনেক সাংবাদিকরা ওখানে নিউজ কভার করেছিল। পরবর্তীতে যখন আপনার জেল সুপার নিজে স্বপ্রণোদিত হয়ে জি, আমাদের সাথে রুদ্ধদ্বার 2.5 ঘন্টার মতো প্রায় বৈঠক করেছেন, তিনি নিজেদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে আমি তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিব এবং কারাগারকে দুর্নীতি মুক্ত করব। তখন কিন্তু আমরা তাকে সুযোগ দিয়ে এখনো আমরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছি এবং অবজারভেশনে রেখেছি, এবং তিনি আমাদেরকে জানাচ্ছেন আপডেট গুলো। কিন্তু আমরা শুধু তিনি না, আমরা চাই প্রত্যেকটা কারাগার এরকম দুর্নীতি মুক্ত যেন হয়। জি, জি, প্রত্যেকটা মোহতারাম, জি, কারাগারকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। বিশেষ করে ভাই, জি, যখন টমেটোর কেজি 2 টাকা, ইসুফ মাহবুব আপনি জি, এদিকে একটু তাকান, জি, জি, আপনি কল্পনা করতে পারবেন না, এটা তো আপনি তো কোনোদিন মনে হয় কারাগারে যান নাই, গেছেন? না, যাইনি। টমেটোর কেজি 2 টাকা, এটা আমরা পত্রিকায় দেখতেছি। কিভাবে? আপনার পত্রিকা কিন্তু কারাগারের পত্রিকাগুলো কেটে ফেলা হয়, কারাগারের পত্রিকাগুলো কেটে ফেলা হয় যাতে আমরা বন্দীরা অনেক তথ্য না জানতে পারি। জি, বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা পুরো কেটে ফেলা হয়, কারণ ভিতরে তো উচ্চ মূল্য নেওয়া হয়, বাইরে যদি দ্রব্যমূল্য বন্দীরা জানতে পারে তাহলে তো উচ্চ মূল্যে কিনবে না, আন্দোলন করবে, এই জন্য কেটে ফেলা হয়। কোন একদিন ঘটনাক্রমে ওইটা হয়তো কাটতে ভুলে গেছিল, কারণ খুব ছোট্ট একটা প্রতিবেদন ছিল, ওখানে লেখা যে কৃষকরা টমেটো ফেলে দিচ্ছে, খেতেই নষ্ট করে ফেলতেছে, জি, কারণ বাজারে টমেটো 2 টাকা কেজি। বাইরে যখন কৃষক 2 টাকা কেজি টমেটো নষ্ট করে ফেলে, জি, ওই সময় কারা ক্যান্টিনে টমেটো বিক্রি হয় 80 টাকা কেজি। ভাবতে পারেন, 80 টাকা কেজি টমেটো বিক্রি হয়। এরপরে যখন আপনার 200-250 টাকা ছিল পোল্ট্রি মুরগি, ওই সময় আমাদের 1400-1500 টাকা কেজি কিনতে হয়। যখন গরুর গোশত আপনার 400-500 টাকা কেজি ছিল, এখন তো অনেক বেড়েছে। ওই সময় কারাগারের ভিতরে আমাদের 2000 টাকার উপরে আমাদের করতে হয়েছে। এই যে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ভাইরা এই কয়েকদিন আগেও আমাদের কাছে বার্তা পাঠাইছে যে একজনের মাধ্যমে, যে কারণ যারা ওই যে জামিন হয় তারা আবার বার্তা নিয়ে আসে, জি, তো জামিন হয়েছে এমন এক লোকের মাধ্যমে তারা বার্তা পাঠাইছে যে আপনারা প্রশাসন নিয়ে ভিতরে ঢোকেন, মানবাধিকার সংস্থা নিয়ে ভিতরে ঢোকেন, মিডিয়া নিয়ে ভিতরে ঢোকেন, আমরা কথা বলতে চাই। যশোর কেন্দ্রীয় কারাগার ভাইরা, যে এখানে মানে আমাদের বাড়ি থেকে তো যারা বিশেষ করে লম্বা সময় কারাগারে জেল খাটছে তাদের জন্য তো তেমন খোঁজ খবর নেয়ই না, কারণ সমাজে
তিনি এখন অপ্রাসঙ্গিক, পরিবারে তিনি অপ্রাসঙ্গিক। তো এই লোকগুলো যাই 2-4 টাকা, 500, 1000 টাকা, 2000 টাকা যারা পায়, তো এটাও দেখা যায় একদিনের বাজারও তাদের হয় না কারা ক্যান্টিনের ভিতরে। 1 কেজি আপেলও তারা কিনতে পারে না, 1 কেজি কমলাও তারা কিনে খেতে পারে না। তো এটা কেন? তো এই দুর্নীতিগুলো সকল কারাগার থেকে বন্ধ করতে হবে, এবং বিশেষ করে বৈষম্যমূলক আচরণ ইসলামপন্থীদেরকে দেখেন। আমি এটা স্ট্যাটাস দিয়ে জেলে গেলাম, আপনার কয়েকটা 7 মার্ডারের আসামি, তারপর আপনার বড় বড় আসামিদেরকে আপনার কারাগারে স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে দেওয়া হয়, আর আমাদেরকে মুরগির খোয়ারের মতো একটা খোয়ারে আটকে রাখা হয়। বলেন, এখনো তো আমি অপরাধী হই নাই, আমি তো অভিযুক্ত, আমি তো অপরাধী। কোর্ট তো আমাকে অপরাধী বলে নাই, অপরাধী প্রমাণ হওয়ার আগে আমাকে মুরগির খোয়ারে নিয়ে ঢুকেছে। এই বৈষম্য কেন? আমাদের কাছে পেপার পত্রিকা যেতে দেওয়া হবে না কেন? অন্যদের যেমন টেলিভিশনে খবর দেওয়ার অধিকার আছে, ইসলামপন্থীদেরও আছে। অন্যদের যেমন আপনার একটু সংক্ষেপ করবেন প্লিজ, বাড়িতে ফোন করার অধিকার আছে, একটু সংক্ষেপ করবেন প্লিজ। জি জি জি, অন্যান্য পন্থীদের যেমন বাড়িতে কথা বলার অধিকার আছে, ইসলামপন্থীদের আছে। এমনকি আজকেও এক ভাই আমাদের জানালেন, এই যে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিসের যিনি প্রধান, তিনি জানালেন যে কোন একটা কারাগারের কথা আমরা আরো তদন্ত সাপেক্ষে এটা মিডিয়ার সামনে আনবো, আরো একটু তদন্ত করবো আমরা। তিনি প্রাথমিক যে তথ্য দিয়েছেন সেটার ভিত্তিতে বলছি যে এক কারাগারে এখনো ঠিকমতো ওকালতনামা ভিতরে যেতে দেওয়া হয় না, উচ্চ মূল মানে ঘুষ বাণিজ্য হয়, এখনো ঘুষ বাণিজ্য হচ্ছে। যে আপনি যদি ওকালতনামা ভিতরে নিয়ে দেয় কোনো কারারক্ষী, তাকে 1000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, না হলে আপনার ওকালতনামায় সই করার জন্য উকিল আপনার সাথে দেখা করতে পারবে না। এগুলো কারার ভিত্তি। এই বৈষম্যগুলো কেন? জি, বৈষম্যগুলো দূর করতে হবে। এরপরে আরেকটি মৌলিক অধিকার ভাই, সেটা হলো আমি ভাই জেলে গিয়ে অপরাধ করেছি, আমার স্ত্রী তো অপরাধ করে নাই, তাহলে আমার স্ত্রী তো জৈবিক চাহিদা আছে। আপনি জানেন না যে জেলখানায় যে কি পরিমাণে সমকামিতা রাখা হয়ে গেছে? এই যে মুরব্বী লোকগুলো আপনার এই শিশুদেরকে মানে তরুণদেরকে, শিশু জেলখানা তো আলাদা, তরুণ যারা আছে, যুবক যারা আছে, এদেরকে বলাৎকার করে। শুধুমাত্র ইসলামপন্থীরা ছাড়া যারা আছে তারা বলাৎকার করে। এমনকি অনেককে এমন ভাবে শাস্তি দেওয়া হয়, আপনার যৌনাঙ্গে ইট বেঁধে পুরো কারাগার ঘোরানো হয় তাকে উলঙ্গ করে। এর পরের দিনও যে সে সমকামিতায় তাকে পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ দীর্ঘ 15 বছর, 20 বছর, 18 বছর, 25 বছর যাবত তিনি তার স্ত্রীর থেকে দূরে, তিনি জৈবিক চাহিদা পূরণ করা থেকে দূরে। আপনি হালাল পন্থায় জৈবিক চাহিদা পূরণ করার সুযোগ না দিয়ে যতই আপনি কঠিন আইন করেন না কেন, যত কঠিন আইনই করেন না কেন, কখনোই কি হবে না, মানে আপনার তারা এটা থেকে বিরত থাকতে পারবে না, কারণ তাদের মধ্যে ওই পরিমাণে তাকওয়া নেই। আবার আপনি হালাল ভাবে চাহিদা পূরণের সুযোগ দিচ্ছেন না। এই এক একটা কারাগার কমে লুতে পরিণত হয়েছে, আপনি জানেন না, হয়তো অনেকে এটা বলতে চাবে না লজ্জার খাতিরে, এটা বাস্তবতা বলছি আমি। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দা ব্যতিক্রম। বিশেষ করে দীর্ঘদিন যারা কারাভোগ করছে, এদের মধ্যে বেশিরভাগ সমকামিতা আক্রান্ত। এবং মনে করি এই অপরাধ তাদের না, এই অপরাধ রাষ্ট্রের, এই অপরাধ আইন প্রণেতাদের, যারা আইন করেছে। এজন্য আমি আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে অন্যতম একটি দাবি হলো, প্রত্যেক কারাবন্দীকে তার স্ত্রীর সাথে অন্তত একদিন মিলনের সুযোগ দেওয়া হবে, একান্তে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। 3 ঘন্টা সময়, এটা তেমন কঠিন কিছু না, রাষ্ট্র চাইলেই পারে, এবং এতে কারাগারের পরিবেশ ভালো থাকবে। তারপরে ইবাদতের সুযোগগুলো কারাগারে নেই। আপনি ভাবতে পারেন এক একটা কারাগারে 2000 থেকে 3000 বন্দী আছে, কোন কারাগারে 500 থেকে 1000, কোন কারাগারে 400-300 বন্দী আছে। এবং আপনি জানেন যে বেশিরভাগ মুসলিমেরা, কারাগারকে বলা হয় সংশোধনাগার। আপনি দেখেন কারাগারে ছোট অপরাধী গিয়ে আরো বড় অপরাধী হয়, ছোট ডাকাত গিয়ে আরো বড় ডাকাতে পরিণত হয়, এবং ছোট সন্ত্রাসী গিয়ে আরো বড় সন্ত্রাসীতে পরিণত হয়। কেন হয়? কারণ সেখানে তারা ধর্ম চর্চা করতে পারে না, সেখানে তারা নৈতিকতার চর্চা করতে পারে না। এতগুলো কারাগারে একটা মসজিদ নেই, আপনি ভাবতে পারেন ইসুফি ভাই, মাহমুদি ভাই, এতগুলো কারাগারে একটা মসজিদ নেই। তাহলে আপনি যে মানুষকে সংশোধন করতে চান, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনি যে কারাগারকে সংশোধনাগার বলছেন, তো নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আর সেখানে নামাজের জন্য যে সুন্দর পরিবেশ সেটা হলো মসজিদে হয়, আর সেখানে মসজিদের ব্যবস্থা নেই। আপনি জানেন না আমাদের সোবতে থেকে, অনেক আলেমদের সোবতে থেকে কত মানুষের হেদায়েত হয়েছে। যদি মসজিদ গুলো থাকতো তাহলে কিন্তু মানুষ বড় বড় সন্ত্রাসীরা আল্লাহ হয়ে কারাগার থেকে। এবং কারাগারে আপনার নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা কারাগারে মাদ্রাসা পর্যন্ত হওয়া দরকার, কারণ নৈতিকতা শিক্ষা ছাড়া, পরকালের জবাবদিহিতার শিক্ষা ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না। পরকালের অস্বীকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন লিয়াফজুরু আমামা, তারা বলে আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে? এটা এই জন্য বলে লিয়াফজুরু আমামা, সে ভবিষ্যতে অপরাধ করতে চায়, এই জন্য সে পরকালকে মানতে চায় না, কারণ পরকালকে মানলেই তো ভবিষ্যতে অপরাধ করা যাবে না। এই জন্য পরকালের জবাবদিহিতা এবং অপরাধ থেকে বেঁচে থাকা ওতপ্রোতভাবে জড়িত। আমেরিকাতে একবার মদের বিরুদ্ধে আইন করা হইলো যে কোনো কারখানার মদ তৈরি করতে পারবে না, কেউ আর মদ খেতে পারবে না। এরপরে ঘরে ঘরে আপনার মদের কারখানা তৈরি হয়ে গেল, কারণ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই। ঠিক একই আইন মদিনায় করা হয়েছিল, আপনি জানেন। মদ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে মানুষ
যে মদ মুখে ছিল সে কুলি করে ফেলে দিয়েছে, যে পেটের ভিতরে গিয়েছে বমি করে ফেলে দিয়েছে, যার পান পাত্র হাতে ছিল মদের সুরা পাত্র সে আছাড় দিয়ে ভেঙে ফেলেছে, মদিনার অলি গলিতে মদে ভেসে গেছে। একই আইন মদিনায় করা হলো, সে আইন আমেরিকায় করা হইলো, আমেরিকায় ওই আইন করে উইথড্র করে নিল যে অস্বাস্থ্যকর পদ্ধতিতে এখন মদ তৈরি হয়েছে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে কি করে দাও, মদকে বৈধ করে দাও। ডাক্তাররা কিন্তু আন্দোলন করেছিল মদের বিরুদ্ধে, যে এত রোগী নিয়ে পারতেছি না, তখন তারা মদের বিরুদ্ধে আইন করলো, কিন্তু সেই আইন তারা তুলে নিতে বাধ্য হইলো। কেন? কারণ তাদের নাগরিকদের পরকালের অনুভূতি ছিল না। জি এজন্য শুধু আইন করে হবে না, জি পরকালের জবাবদিহিতাও তৈরি করতে হবে, জি আবার আইনও লাগবে, এবং সেই আইনটাও হবে পরকালের জবাবদিহিতার ভিত্তিতে। যে আল্লাহ তাআলা পরকালে বিচার করবেন, দুনিয়াতে সে আল্লাহ তাআলা যে আইন আমাদেরকে দিয়েছেন সেই আইনের মাধ্যমে আমরা সুস্থ একটি সমাজ আমরা পেতে পারি। জি মোহতারাম। ইউসুফ মাহমুদী ভাই, জি 6 দফা আপনার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনার। হাদিস আছে মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। আল্লাহ কবুল এবং করুক। আমি এখান থেকে আরেকটি বার্তা দিয়ে দিচ্ছি, আজকে কমেন্ট বক্সে জি জি অনেকে আমাকে বলতেছে যে আপনি তো অনেক উপরের লেভেলের লোক, এই ইউসুফ মাহদির সাথে আপনি ইউসুফ মাহমুদির সাথে আপনি কেন টক শোতে যাচ্ছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে শুধুমাত্র একজনের সাথে আমাদের চিন্তার মিল নেই, এই কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা যে কত ভয়ানক ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন এটাকে। তিনি যে বিষয়ে একমত তিনি, আরে ভাই আপনি কয়টা মিডিয়ার ব্যবস্থা করেছেন আমার জন্য? আপনি কয়টা মিডিয়ার ব্যবস্থা করেছেন? এই যে আমরা এত বড় বড় আন্দোলনগুলো করছি, কয়টা মিডিয়া জি কয়টা মিডিয়া আমাদের কভার করছে বলেন? এত বড় বড় আন্দোলন আপনি দেখেন না, কয়টা মিডিয়া আমাদের কভার করছে? অথচ বামপন্থীরা 2-3 জন যায়ও যদি দাঁড়ায়, সেটাকে সব মিডিয়া কভার করে। জি কবর। তো এই জন্য আমি বলবো যে এখন বামপন্থী মিডিয়াগুলো তো আমাদের প্রচার প্রসার করেই না। আপনি আবার বলবেন অমুক মিডিয়ার এই দোষ, অমুক মিডিয়া জামাত ইসলাম, অমুক মিডিয়া চরমনাইপন্থী, অমুক মিডিয়া এই পন্থী, অমুক মিডিয়া ওই পন্থী, এইগুলো করে আপনারা ইসলামী মিডিয়াগুলোকে দমন করবেন। বিশেষ করে সেলিব্রিটিরা এগুলো করে থাকে। এই জন্য আমি বলছি আমাদেরকে যারা রাখবে, তিনি ছোট মিডিয়া হোক বড় মিডিয়া, আমরা এটা দেখবো না। জি কেন এটা দেখবো? আমার এক ইসলামপন্থী ভাই, আমার দ্বারা যদি তার মিডিয়া আরো উঠে, এটা তো আমার জন্য সৌভাগ্য। জি যেমন ফেস দ্য পিপল উঠে গেছে আপনার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী লাইভ করার মাধ্যমে। আমি ওইরকম কোনো ব্যক্তি না যে আমার মাধ্যমে আপনার আখলাক টিভি কি হয়ে যাবে, অনেক উপরে উঠে যাবে, আমি ওরকম ব্যক্তি না। কিন্তু আমি কথার কথা বলছি, যারা আমাকে কমেন্ট বক্সে এই কথাগুলো বলেছেন, আমি পুরোপুরি ঘৃণার সাথে আপনাদের এই কমেন্ট গুলো প্রত্যাখ্যান করছি। আপনি বাহ্যিকভাবে হয়তো আমাকে তাকওয়াবান মনে করেন, কিন্তু ইউসুফ মাহমুদী ভাই আমার চেয়ে বেশি তাকওয়াবান হতে পারেন, কারণ তাকওয়া তো আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না, হ্যাঁ তার সাথে আমাদের চিন্তার দ্বিমত থাকতে পারে। আমরা একভাবে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, তারা আরেকভাবে দেখেন, কিন্তু দিন শেষে তারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নই তো দেখেন। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ, তাদের মিডিয়া যদি আগে যায়, সমস্যা কি? চমৎকার, আলহামদুলিল্লাহ চমৎকার তো বলেছেন এটা মোহতারাম। মানে জি জি অনেকেই বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য করে, আপনার কাছে করবে, আমার কাছে করবে, বাকি আমাদের কাজ হলো সবাইকে নিয়ে চলা। বিশেষ করে আখলাক টিভি এই নতুন কাজ শুরু করছে পর থেকে, এবারের স্বাধীনতার পরে আপনার 10ই সেপ্টেম্বর গত মাসের 10 তারিখে মোটামুটি কাজ শুরু করছে। এর আগে দু একটা পোস্ট আমি দিতাম, তো তখন থেকে আমাদের মিটিং এর মাধ্যমে মাশওয়ারার ভিত্তিতে এই কথা হয়েছে যে আমরা সব ঘরানার সকলকে নিয়ে আমরা সমানভাবে চলতে চাই এবং সকলকে আমরা সমানভাবে স্পেস দিতে চাই এবং সম্পূর্ণ ইনসাফের ভিত্তিতে, কোনো দল মত কোনো ব্যক্তি কারো জন্য আলাদা গুরুত্ব না, সকলকে আমরা সমানভাবে গুরুত্ব দিতে চাই। এটা হলো আখলাক টিভির চাওয়া। আপনি, জি আমি শুরুতে একটা কথা বলেছি, ঐক্যের জন্য জি কথায় কর্মে এবং নিয়তে সততা জরুরি। বেশিরভাগ ঐক্য ইস্তেহাদি গোলের কারণে হয় না, বেশিরভাগ ঐক্য হয় নফসের গোলামির কারণে। অনৈক্যগুলো জি বেশ বাগিয়ান বাইনাহুম, আল্লাহ যেটা কোরআনে বলেছেন, জি পারস্পরিক বিদ্বেষের কারণেই অনৈক্যগুলো হয়। এজন্য আমি বলবো, আপনি যেটা মুখে বললেন, জি আপনার অন্তর আমি দেখতে পাচ্ছি না, জি জি আল্লাহ দেখছেন আপনাকে। অবশ্যই। আল্লাহু আলা মা নাকুলু শাহিদ। জি আমরা যা বলছি এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্যদানকারী। জি জি আল্লাহ সাক্ষী আছেন। জি আমি অবশ্যই। বলবো, আপনার প্রতি রিকোয়েস্ট করবো, হাইলি রিকোয়েস্ট, আপনি যেটা বলে ফেলেছেন জি সবার সামনে, সারা বিশ্ববাসী হয়তো দেখছে এটা, তো যাদের কাছে আখলাক টিভি পৌঁছেছে তারা দেখছে এটা। তো জি আপনি যে ওয়াদা জনগণের সামনে করলেন, আমি বলবো একদম আন্তরিক সততার সাথে ওয়াদাগুলো করবেন, তাহলে আল্লাহ পালনের তৌফিকও দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি দেখেন এত ইনশাআল্লাহ। প্রতিকূলতার মধ্যে জি আমার ভাই ইয়ের চাইতে কি বলে আপনার ফলোয়ারের চাইতে হ্যারাস বেশি, তারপরেও আলহামদুলিল্লাহ দাবিয়ে রাখার অনেক চেষ্টা এখনো চলছে। জি এবং এগুলো ওই দেখেন তসলিমা নাসরিন আমার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, আসাদ নুরও দেয়, জি হ্যাঁ, এবং তাদের চাইতে বেশি নির্যাতিত হয়েছি আমি আমার নিজেদের ভাইদের মাধ্যমে। তবে আল্লাহ লা হেফাজত করুন। তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আপনাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, কারো প্রতি কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? তবে সামনে আমরা একসাথে চলতে চাই। তারপরে যদি নাও চলেন, আমি আপনাকে বলবো যে আপনি উদ্যমের সাথে কাজ করে যান। ইনশাআল্লাহ আপনি যদি কথায় কর্মে ও নিয়তে সৎ হয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশা আখলাক টিভি কিছু না হোক, কিন্তু এইটার প্রভাব
কেমন পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখবেন, এটা জিম্মাদারি আল্লাহ নেবেন। অবশ্যই আজকে আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন শুরু করেছি, জি এটা একটা চারা গাছ। জি আমি আশা করি জি সারা বিশ্বে যত কারাবন্দী আছে জি সকলকে আমরা এর মাধ্যমে মুক্ত করবো, আশা আমাদের অনেক বড়। এটা আমার মাধ্যমে না হলে আমার পরবর্তী প্রজন্ম করবে। ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ আন্দোলন ইনশাআল্লাহ থেমে যাবে না। আল্লাহ এবং কবুল করুন। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে দিতে চাই, জি যদি এই আন্দোলনের জন্য কারো জেল খাটা লাগে, আমি এই মুহূর্তে একদম অন্তরের থেকে দোয়া করছি, যদি, আমি চাই না কারো জেল খাটা, কিন্তু যদি কারো খাটা লাগে, আল্লাহ তাআলা যেন এই আন্দোলনের জন্য কারো জেল খাটা লাগলে আমাকে আগে কবুল করে। জি যদি এই আন্দোলনের জন্য কারো রক্ত দিতে হয়, আল্লাহ যেন আমার দেহের রক্তটা সবার আগে নেন। এই আন্দোলনের জন্য যদি শহীদ দিতে হয়, আল্লাহ যেন আমাকে আগে শহীদ করেন। এটা এই জন্য বলছি যে বিভিন্ন আন্দোলনে যখন কর্মী মরে, নেতা এসি রুমে থাকে, ওই আন্দোলনগুলো জমে না, কিন্তু জি যে আন্দোলনের নেতা মরে ওই আন্দোলন কিন্তু জমে ভালো। এজন্য আমার জি মোহতারাম, জীবনকে বিসর্জন দিয়ে আত্মোৎসর্গের মাধ্যমে যদি এই আন্দোলন এগিয়ে যায়, জি তাহলে আমি এটা সৌভাগ্য মনে করবো নিজেকে। এবং আপনাকেও বলছি ভাই, আপনি যেটা বলেন দল মত নির্বিশেষে জি জি আপনি সকলকে সমান স্পেস দিবেন, লেভেল প্লেইং ফিল্ড দেবেন। জি আল্লাহ তাআলা আপনার এই সিদ্ধান্ত এবং এই নিয়ত, এই প্রতিজ্ঞায় অটল থাকার তৌফিক আপনাকে দান করুন। আমিন আমিন। আর জি যদি কারো মোহতারাম, জি জরুরি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। জি মোহতারাম, আজকে আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। আমার টার্গেট ছিল সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে না যাওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 30 মিনিট, 31 মিনিট প্লাস লাইভ চলতেছে। এর মধ্যে আপনি মানে 6 দফা সহ অর্থাৎ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যাপারে মানে আগাগোড়া যথেষ্ট সুন্দর করে বলেছেন। এর চাইতে আর কোনো কিছু বেশি জানার কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। এখন দরকার হলো কাজ করার। আল্লাহর মেহেরবানি, চমৎকার আলোচনা হয়েছে এবং বিষয়গুলোকে সুন্দরভাবে মানে স্টেপ বাই স্টেপ আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। মহতারাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে তো আরো বহুত আগেই হয়ে গেছে। আমরা 1 মিনিটে আপনার কাছে আমাদের মিডিয়া অর্থাৎ মিডিয়া কেন্দ্রিক যারা আছি, ঐক্যের জন্য, জাতীয় ঐক্যের জন্য মিডিয়া কেন্দ্রিক আমাদের কার কি করার আছে? সর্বপ্রথম থাম্বনেল দেওয়াটা বন্ধ করতে হবে। জি কোন থাম্বনেল দিলে আপনার ওই আহ বক্তাকে জিজ্ঞেস করতে হবে আমার এই থাম্বনেইলের উপরে আপনি সন্তুষ্ট কিনা। জি ঠিক আছে? জি এমন এমন থাম্বনেল দিয়ে, ধরেন একজন বক্তা 5 বছর আগে একটা বক্তব্য দিয়েছেন, জি ওইটাকে কেটে লাগিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে একটা প্রেক্ষাপটের সাথে। জি উনি জি কিন্তু উনি তো সাধারণভাবে দিয়েছেন। আপনি যদি পুনরায় শেয়ার করতে চান, সাধারণভাবে শেয়ার করেন জি যে অমুকের বিরুদ্ধে অমুক বক্তব্য দিলেন। না, সেটা এটা বলেই খুব বলা একটা যায় ভয়ানক উনি ব্যাপার। 5 বছর আগে এটা বলছিলেন, বর্তমানে আমরা এটা দিতেছি, এটা জি ক্লিয়ার জি করা যায়। প্রসঙ্গক্রমে এটা প্রাসঙ্গিক। জি জি তখন কিন্তু ওই জি ব্যক্তি বুঝবে যে এটা আমার বিরুদ্ধে দেয় নাই, তিনি কমন ভাবে কথাটা বলেছেন, জি আমার মধ্যে এখানে শিক্ষণীয় আছে। জি কিন্তু যখন বুঝবে যে টার্গেট করে তাকে বলা হচ্ছে, জি তখন তো আসলে এটা শিক্ষণীয় হবে না, উল্টো বিদ্বেষ্টই হবে। এই বিষয়টা আছে। তারপরে আমরা যতই নসিহত করি না কেন, মিডিয়া শুধু আমাদের নেই, আমাদেরও বুঝতে হবে জি যে মিডিয়া শুধু আমাদের না, মিডিয়া তাদেরও আছে। আছে। এবং বিশেষ করে আমি এমনও শুনেছি, দিনী ভাইরা আমাকে বলেছেন যে একই ব্যক্তি জামাত ইসলামদের নামে একটা মিডিয়া চালায়, সেই একই ব্যক্তি আবার চরমনের নামে একটা মিডিয়া চালায়। হুম, এবং সে তার এই মিডিয়া দিয়ে, মানে একই আইডি থেকে দুইটা পেজ কি করা হয়, পরিচালনা করা একই আইডি হয়। থেকে দুইটা পেজ পরিচালনা করা হয়। জি এই আইডিতে সে এই পেজ দিয়ে সে চরমনের বিরুদ্ধে লেখে, এই পেজ দিয়ে সে জামাত ইসলামের বিরুদ্ধে লেখে। জি যখন লেখালেখি করে, উভয় পক্ষের কর্মীরা আবার তাকে তথ্য দেওয়া শুরু করে, জি তখন আবার সে ওটাকে সুন্দর করে উপস্থাপন করে। তো জি এগুলোর মাধ্যমে কি হয়, তার পেজের রিচ বাড়তে থাকে, আর ওদিকে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস হইতে থাকে। জি আল্লাহ কবুল মানে করুক। এটা জাস্ট, আপনার আপনার এখানে জামাত ইসলাম বা চরমনাই বলে উদ্দেশ্য না, জি জাস্ট একটা উদাহরণ দিলাম। মানে পক্ষে ঠিক বিপক্ষে। আছে? জি জি এমনকি আরো কিছু লোক আছে যারা চুগলখড়িতে লিপ্ত। ধরেন আজকে আপনি একটা আচরণ আমার সাথে করেছেন, জি বা আপনার দ্বারা আমি প্রতারণার শিকার হয়েছি, অথবা ধরেন আপনাকে আমি ভুল বুঝেছি, আসলে প্রতারণার শিকার হই নাই, জি কিন্তু আমি ভুল বুঝেছি জি যে আপনি আমাকে কি করেছেন, প্রতারণা করেছেন। অথবা আপনার সাথে আমার দেখা সাক্ষাতে একটু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জি এখন ধরেন আমি একটা মন্তব্য করে ফেললাম আপনার ব্যাপারে জি যে এই সুমাওয়াদি খুব খারাপ লোক, জি এ আমার সাথে এই আচরণ করেছে। জি এখন এইটাকে চুগলখড়ি করে আপনার পর্যন্ত যে পৌঁছে দিচ্ছে, জি এগুলো বড় অপরাধী। জি আমি কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কথাটা বলে ফেলেছি, জি ওইটা কিন্তু পুরোপুরি চিন্তা ভাবনা সুচিন্তার মাধ্যমে বলিনি। জি কিন্তু এটা চুগলখড়ি করে কারা, বেশিরভাগ আপনার প্রত্যেকের যারা খাদেম আছে, খাদেমদের ব্যাপারে সতর্ক হইতে হবে। আমি বলি, জি এমনকি আমার প্রত্যেক সেলিব্রিটির দরবারে আমার কিছু লোক আছে। আমি প্রকাশ্যভাবে যদিও অনেকের সাথে চলি না, কিন্তু অপ্রকাশ্যভাবে এমন কোন সেলিব্রিটি নাই যার দরবারে আমার 2-1 জন লোক ওখানকার তথ্য দেওয়ার মতো নাই, আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমি যেটা বুঝি, এই লোকগুলো খুব মুখলেস। তারা বলে যে প্রত্যেক সেলিব্রিটির মধ্যে কিছু চাটুকার আছে, এই চাটুকাররা ওই সেলিব্রিটির কাছে ভালো হওয়ার জন্য জি তাকে পাম দিয়ে খুব উপরে ওঠায়, তার ভুলগুলোকেও শুদ্ধভাবে উপস্থাপন করে, জি এবং অন্যদের ভালো কাজগুলো তার সামনে খারাপ ভাবে উপস্থাপন করে। এই চাটুকারদের কথা শোনা যাবে না। আমাদের মাশাআল্লাহ যে মাশাআল্লাহ। খেলাফতে রাশেদার পরবর্তী খেলাফত গুলো
ধ্বংস হওয়ার বড় যে কারণ এলো চাটুকারদের কথা গুরুত্ব দেওয়া। আমাদের অনেক সেলিব্রিটিরা চাটুকারদের কথা গুরুত্ব দেন, এটাও অনেকের একটা বড় কারণ। মিডিয়ার সাথে সাথে এই চাটুকারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বারাকাত দান করুন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এখনই আমরা শেষের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, প্রায় 1.5 ঘন্টা প্লাস 1 ঘন্টা 35 মিনিট লাইভ, এর মধ্যে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এই তাকাজায় অর্থাৎ এই দাবিতেই কিন্তু আখলাক টিভি অনেক সময় দিয়ে এই বিষয়গুলোকে আপনাদেরকেও বিরক্ত করেছে বা আপনাদেরকেও এঙ্গেজ রেখেছে, এবং আমরাও সময় দিয়েছি এই কারণে যাতে এই মেসেজটা আম জনতার কাছে, সবার কাছে যায় যে একজন মানুষ যখন কারাবন্দী হয় তখন তার উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার চলে এবং কি পরিমাণ যে সে নিরাশ হয় বা পরিবার থেকে, বিভিন্ন নেয়ামত থেকে, বিভিন্নভাবে এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার এবং এই ব্যাপারে কাজ থাকা দরকার। কিছু মানুষ এই ব্যাপারে কাজ করা দরকার। আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই, তিনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আখলাক টিভি সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। একটা কথা জি ইনশাআল্লাহ। ভাই ইউসুফ ভাই, জি 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 একটা কথা, জি সর্বশেষ একটা কথা হইলো, অনেকে আমাদেরকে বলেন যে আপনারা কারামুক্তি আন্দোলনের মাধ্যমে কতজন মাজলুমকে মুক্ত করেছেন, অমুক্ত এতজন, অমুক্ত এতজনকে করেছে, আপনারা কয়জনকে করেছেন, এটা একটু বলে দিতে চাই। প্রিয় ভাই, প্রথমত কথা হলো, আমাদের এই সংগঠনটা ছিল আন্দোলনমুখী সংগঠন। জি আইনি প্রক্রিয়া আমরা খুব কম মাজলুমের ক্ষেত্রেই করতে পেরেছি। জি যেহেতু আমরা আন্দোলনমুখী সংগঠন, দেখেন আইনি প্রক্রিয়া অনেকে করেছেন জি এবং আগে থেকে করেছেন, এখনো করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জি তাদের উত্তম বিনিময় দান করুন জি এবং আরো সামর্থ্য দান করুন। জি আর আমরা ছিলাম আন্দোলনমুখী, কিন্তু পরবর্তীতে তখন দেখলাম যে শুধু আন্দোলনমুখী থাকলেই হবে না, জি সারা দেশে একটি আইনি সেল করা দরকার, জি যেগুলো মাজলুম, যেটা ইউসুফ মাহমুদী একেবারে শুরুতে করেছেন। জি আমি বলেছিলাম আমার কথার মধ্যে চলে আসবে, জি কিন্তু আমি ওই কথার মধ্যে খেয়ে হারিয়ে ফেলে এই জিনিসটা ভুলে গিয়েছিলাম। জি তো তখন আমরা চিন্তা করলাম যে আসলে শুধু রাজপথে আন্দোলন করাটাই যথেষ্ট হবে না, জি সারা দেশে একটি আইনি সেল আমাদের গঠন করা দরকার। জি তো আমরা অল্প কিছুদিন আগে সারা দেশ ব্যাপী আইনি সেল গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় যে আইনি সেলটা, জি এটা গঠিত হয়েছে এবং কিছু কিছু জেলায় আমাদের আইনি সেল গঠন হয়েছে, কমিটি গঠন হয়েছে। ইনশাআল্লাহ আমরা সারা দেশব্যাপী এটাকে করব। সারা দেশব্যাপী আমাদের আইনজীবী একটা প্যানেল থাকবে, আমাদের ইনশাআল্লাহ। ডোনার থাকবেন। এইটার পরিকল্পনায় আমরা যাচ্ছি এবং বর্তমানে আমরা সবচেয়ে যে ক্রাইসিসে ভুগছি, আর্থিক ক্রাইসিস, আমাদের মানে যেই মামলাগুলো আমাদের কাছে জমা হয়েছে সেই মামলাগুলোর তুলনায় আমাদের অর্থ খুবই সীমিত। আপনি দেখেন প্রতিদিন আল্লাহ যদি কবুল 8টা করুন। 10টা মামলা একটা সংগঠনের কাছে জমা হয় জি এবং মামলাগুলো চালাতে যে ব্যয়বহুল খরচ হয়, জি সব মামলায় না, কিছু কিছু মামলায় আছে খরচ হয়। জি তো এইসব কারণে আসলে আমাদের অনেক বেশি মামলা আমরা দেখতে পাচ্ছি না। জি তো এই জন্য যে সকল ভাইরা আপত্তি তুলছেন, আমরা এত আন্দোলন করতেছি, অত আন্দোলন করতেছি, কয়টা মামলা দেখেছি, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কত টাকা আমাদের আন্দোলনে ডোনেট করেছেন? জি মাজলুমদের মুক্ত করার জন্য শুধু রাজপথের আন্দোলন যথেষ্ট নয়, আইনি প্রক্রিয়ায় কাজ করা দরকার এবং এই জন্য অর্থ দরকার। বিশেষ করে আমরা এখন কোন মাজলুম পরিবারে যাইতে লজ্জা পাই এজন্য, সেটা আমাদের কেন্দ্রীয় সমন্বয় গেছেন তার মামলার কাগজপত্র আনার জন্য, যে দেখেন তার কয়েকটা বাচ্চা, তার স্ত্রী অসুস্থ। তো এখন আপনি তাদের হাতে কিছু না দিয়ে কি আসতে পারবেন ওখান থেকে? না, এটা তখন হয় না। আমি বললাম, ভাই আপনি যেভাবে পারেন 5,000 টাকা দেন, পরে এটা আমরা কভার করব। এখন একটা মাজলুমের বাড়ি আমরা কাগজপত্র আনতে যাব, তো ওইখানেও কিন্তু তারা আশায় থাকে, যেহেতু এত বড় একটা সংগঠন, জি কারণ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন মানে মানে এটা কিন্তু অল্প সময় হলেও সারা ফেলেছে অনেক বেশি জি এবং মানুষ আমাদের থেকে অনেক কিছু আশা এটার করে। কাজ বেশি, এটার এই অনেক জন্য কাজ। আমরা এই যে জি টঙ্গীতে এক বোন আছে আমাদের, জি টঙ্গীতে এক বোন, তিনি আমি আজকে 2বার তার কল কেটে দিয়েছি। কারণ কি, ওই দিন উনি আমাকে ফোন দিলেন, ওনার 2টা বাচ্চা এবং ওনার স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে এবং ওনার স্বামী অনেক ধনী ছিলেন, হেফাজতে গাড়ি দিয়েছিলেন। ওনার স্বামীর অপরাধ হলো হেফাজতে আলেম ওলামাদেরকে গাড়ি দিয়েছিলেন, এই কারণে আওয়ামী সরকার ওনার সবগুলো গাড়িকে অবৈধভাবে নিয়ে গেছে আহ, এবং ওনার নামে অনেকগুলো মামলা দিয়ে রাখছে। এরপরে উনি নিজে কারাগারের ভিতরে অসুস্থ, এই মহিলা 2জন মেয়েকে হেফজ পড়াচ্ছেন এবং তার স্বামীকে কিছু কিছু খরচ দিচ্ছেন। তার স্বামীকে কারাগারে বাইরে এনেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু বাইরে আনার পর যত টাকা প্রয়োজন অত টাকা ব্যবস্থা করতে পারেন নাই, আবার তাকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাহ, অনেক টাকা খরচ করে ঘুষ দিয়ে ওনার স্বামীকে বাইরে আনছিলেন উনি, কিন্তু উনি ওই বাইরে আনতে আনতেই টাকা শেষ, জি চিকিৎসাও করতে পারেননি। তো তখন আমি, সংগঠনেও কোনো টাকা ছিল না, আমি ব্যক্তিগতভাবে মানে আমার পার্সোনাল টাকা থেকে জি ব্যক্তিগত ভাবে মাত্র 1,000 টাকা তাকে দিয়েছি। আমি বললাম আপাতত 1,000 টাকা দিলাম, ইনশাল্লাহ আমি শীঘ্রই আমি অথবা আমার কোনো প্রতিনিধি আপনার সাথে দেখা করবে। তো এটা বলেছিলাম গত 3 দিন আগে। জি তো গতকাল ফোন দিয়েছে, আমি ধরিও নাই কাটিও দিইনি। আজকে 2বার ফোন দিয়েছে, আমি কেটে দিয়েছি যাতে বারবার না দেয়। জি এবং আমার হৃদয়ে যে কত রক্তক্ষরণ হচ্ছে এই কলগুলো কেটে দেওয়ার কারণে, এমনকি সারা বাংলাদেশে অনেক মাজলুম। তো এই জন্য মানে এখন
যারা আপত্তি তুলছেন তারা আমাদেরকে সাহায্য কতটুকু করছেন। দেখেন আমরা সংগঠন, এটা কোনো ব্যক্তি না। জি। ব্যক্তি হইলে এখানে কিন্তু অনেক কিছু করা যায়, কারচুপি করা যায়। যেহেতু সংগঠন, আপনি আমাদেরকে টাকা দেবেন এবং আমাদের পেজে অন্তত 15 জন অ্যাডমিন আছেন। ইউসুফ ভাই, আপনি যদি আমাকে 500 টাকা দেন, জি। যে আমার বিকাশে দিয়েছেন আপনি, জি। কিন্তু আপনি যখন ওই পেজে জানিয়ে দেবেন 15 জন অ্যাডমিন আছেন জি। যে অমুকের এই নাম্বারে আমি 500 টাকা দিয়েছি, তাহলে আমার পক্ষে এটা গোপন করার কোনো সুযোগ থাকবে? না, কোনো সুযোগ নেই। আপনি আমাকে যদি হ্যান্ড ক্যাশ দেন, হ্যান্ড ক্যাশ দিয়ে আবার মেসেজ দেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দেন, বা জি। অফিসিয়াল যে আমাদের হোয়াটসঅ্যাপ, জি। 4 জন আমাদের হোয়াটসঅ্যাপটা চালায়, জি। তখন বলবেন যে অমুকের কাছে 1 লাখ টাকা দিয়েছি, আপনারা কি টাকাটা পেয়েছেন? জি। তো এখানে কি কোনো কারচুপির সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যারা ব্যক্তিগতভাবে মামলা দেখে তারা যদি তাকওয়াবান হন তাহলে আলহামদুলিল্লাহ, তাকওয়া যদি না থাকে তাহলে তাদের ওইটার কি আছে, সুযোগ আছে। কিন্তু সংগঠনের কিন্তু কোনো সুযোগ চাইরানা নেই। এদিক সেদিক করা কি নাই, সুযোগ সুযোগ নেই। নেই। এরপরেও কিছু লোকের অভিযোগ পাওয়ার পর আমরা তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কি নিয়েছি, জি। পদক্ষেপ নিয়েছি এবং সেইগুলো আদায় করেছি, এবং কি এই চাপে পড়ে তারা ওখান থেকে, সংগঠন থেকে সরেও গেছে। জি। আমার কথা কি বুঝতে পারছেন? জি। 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 আপনারা ক্লিয়ার। আমাদের সংগঠনের মধ্যে যদি কারো অনৈতিকতা দেখেন, সাথে সাথে জানাবেন। আমরা যদি আল্লাহ কবুল পদক্ষেপ করেন। না নিই, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, চমৎকার পদক্ষেপ যদি ভাবে। না নিই, তখন বলতে পারবেন জি। 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 চমৎকার ভাবে আপনি তুলে আলহামদুলিল্লাহ ধরেছেন। বড় ধরনের কিছু ঘটে নাই, বড় ধরনের কিছু ঘটে নাই, ওরকম খেয়ানত কারো থেকে প্রকাশ পায় নাই। জি। শুধুমাত্র অস্বচ্ছতা প্রকাশ পাইছে। মানে উনি টাকা ঠিকই ব্যয় করেছেন, কিন্তু অস্বচ্ছতা, এই অস্বচ্ছতা হলো কেন? জি। জি। এই অস্বচ্ছতার কারণে পর্যন্ত আমাদের লোককে আমরা বহিষ্কার করেছি। অস্বচ্ছতাও থাকতে পারবে না। আল্লাহ কবুল করুক আপনাদের এই মানে সংগঠনকে। আলহামদুলিল্লাহ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাথে যুক্ত কারো জি। এখনো পর্যন্ত খেয়ানত প্রকাশ পায় নাই, এবং অভিযোগের ভিত্তিতে অস্বচ্ছতা পাওয়া যাওয়ার কারণে জি। জি। যে উনি ঠিকই ব্যয় করেছেন, কিন্তু আছে না হিসাব কিতাবে পটু না, জি। বা জি। উনি উদাসীন থেকেছেন, খেয়াল রাখতে পারে এই নাই, নোট অস্বচ্ছতার রাখতে কারণে পারে আমরা নাই। লোক বহিষ্কার জি। করেছি। জি। জি। আল্লাহ কবুল করুন আপনাদের এই আমার সংগঠনকে। কথা কি বুঝতে পারছি? জি। জি। আলহামদুলিল্লাহ। এমনকি জি। ওইটা ছিল একেবারে সংগঠনের শুরুতে, প্রারম্ভে, যখন একটা জিনিস শুরু হয় তখন কিন্তু সাংগঠনিক রূপরেখা দাঁড়াইতেও সময় লাগে। সময় লাগে, সময় লাগে। এখন আমরা সংগঠনের রূপরেখা আমরা অচিরেই এটা প্রকাশ করব, মিডিয়ায় সংবাদ সম্মেলন করে প্রকাশ করবো। আমরা দেখেন সংগঠন করে এখনো সংবাদ সম্মেলনে যাই নাই। কেন যাই নাই? আমাদের উপদেষ্টারা বলেছেন আগে গঠনতন্ত্র চূড়ান্ত করতে হবে, জি। জি। আইনজীবীদের দেখাতে হবে, আমাদের উপদেষ্টাদের দেখাতে হবে, সবার দ্বারা এটাকে কি করতে হবে, সত্যায়িত করতে হবে যে হ্যাঁ আমরা এই গঠনতন্ত্রের সাথে কি একমত। জি। এরপর আমরা গঠনতন্ত্র একেবারে সংবাদ সম্মেলন করবো। জি। তো এখন আমাদের অফিসিয়াল একটা বিকাশ নম্বর আছে, কোনো পার্সোনাল বিকাশ নম্বর দেওয়া দরকার নেই। জি। আপনার রকেট নাম্বার আছে, নগদ নাম্বার আছে, এটা আমাদের পেজে শেয়ার করা আছে। আশা করি আপনার মজলুমদের জন্য অর্থ দিবেন, এবং আমি বলবো অর্থ দিয়ে পাই টু পাই এটার হিসাব নেবেন। জি, মাশাআল্লাহ। আপনার স্বচ্ছতা, দিবেন। আপনার দিল নিংড়ানো কথা এবং স্পষ্টবাদিতা আমাকে মুগ্ধ করেছে। আমার খুব ভালো লেগেছে যে আপনি একদম স্পষ্টবাদী মানুষ এবং সমস্ত কথাগুলো আপনি অকপটে বলে দেন। তার মানে আপনার স্বচ্ছতা এটা প্রমাণ করে যে আপনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ক্লিয়ার চলতে চান। আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করুন। আমরা আকলা টিভির পক্ষ থেকে আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই যে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা সব করবো ইনশাআল্লাহ। এবং সকল দর্শক শ্রোতাদেরকে আমাদের আবেদন থাকবে যে এই লাইভটা অন্তত আপনারা শেয়ার করে দিবেন। আপনারা তো অবশ্যই আগাগোড়া দেখবেন, যারা পরবর্তীতে আসছেন দেখবেন, যারা শুরুতে দেখে গেছেন তারাও দেখবেন এবং শুনবেন। আমাদের মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাই কি বলছেন আগাগোড়া সবটা শুনলে আপনার বিষয়গুলো বুঝে আসবে, শেয়ার করলে অন্য মানুষেরা জানতে পারবেন। এর মাধ্যমে হবে কি বিরাট এক দাওয়াত হবে এবং এনাদের এই কার্যক্রমগুলিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটাও একটা সহযোগিতা হবে এবং ওনরা নতুন উদ্যমে সুন্দরভাবে কাজ আঞ্জাম দিতে পারবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।